এদেরকে আমরা বিগত বছরের প্রশ্নের উপর অ্যানালাইসিস করে একটা চার্ট দেখেন এখানে দেখাইছি। নর্মালি কোথা থেকে কতগুলো প্রশ্ন হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এই চার্টটা বিশ্লেষণ করে আমরা দেখছি কোথা থেকে কতগুলো প্রশ্ন হয়। যদিও আপনাদের বিসিএস এর জন্য পিএসসি থেকে একটা নির্ধারিত সিলেবাস আছে, কিন্তু আমরা দেখছি গত 2-3টা বিসিএস যদি খেয়াল করি, আপনার 37, 38, 39, 40 কিছু কিছু প্রশ্ন কিন্তু আপনার চলে আসছে সিলেবাসের বাইরে। এখানে দেখেন 8 নম্বরে উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে 37তম বিসিএস এ, কিন্তু উপসর্গ কিন্তু ভাইয়া সিলেবাসে আপনাদের নাই। আর 39তম বিসিএস এ উপসর্গ থেকে প্রশ্ন সিলেবাসে নাই, কিন্তু প্রশ্ন হয়, সেগুলো আমরা চূড়ান্ত পর্বে আলোচনা করব। 39-এ 40-এ কারক থেকে প্রশ্ন হয়েছে, আপনারা সবাই জানেন কারক সিলেবাসে নাই। যদি প্রশ্ন করেন প্রশ্নগুলো কেন হয়, কেন একটা উত্তরই হতে পারে। প্রথমত আপনার ব্যাকরণ তো ইন্টার রিলেটেড বিষয়, একটা টপিকের সাথে আরেকটা টপিকের বিভিন্নভাবে কানেকশন থাকে, সেটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় উত্তর যেটা, সেটা আমরা চাকরির প্রত্যাশী, যাই আসে আমাদেরকে ফেস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তর। বুঝতে পারছেন? এখানে আমরা অ্যানালাইসিস করে করে কিছু টপিক আপনাকে দেখাইছি। তারপরে দেখেন এখানে একদম 25 ছন্দ পর্যন্ত আছে, এগুলো আপনাদের বিগত বিসিএস গুলো অ্যানালাইসিস করছি, সিলেবাস ধরে না আর কি, একদম আপনারা দেখতেছেন 21, 20, 24 বিসিএস পর্যন্ত। তো 35 বিসিএস এর পর থেকে যে নতুন সিলেবাস আসছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা আসলে মূলত প্রিপারেশনটা সাজাবো। আর তার সাথে সাথে আমরা বিগত বিসিএস অ্যানালাইসিস করে, আজকের ক্লাসটা যেহেতু বেসিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস, যেগুলো আপনার একটু টপিকগুলো একটু পড়ে দিলে, একটু আলোচনা করলে আপনার জন্য ভালো হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। বিসিএস এর যে 10-12টা টপিক আছে, সবগুলো নিয়ে হয়তো কথা বলা সম্ভব হবে না 2 ঘন্টার ক্লাসে। আমরা 5-6টা টপিক নিচ্ছি, সেগুলোর একদম জিস্ট সারবস্তুগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরীক্ষার প্রশ্ন কিভাবে আসছে বিগত বছরে, ভবিষ্যতে কিভাবে আসতে পারে যদি আসে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, যাতে করে আপনার একটা সামগ্রিক কনসেপ্ট আপনার বিল্ড আপ করতে সুবিধা হয়। আমরা আপনাকে সেই জায়গা থেকে হেল্প করার চেষ্টা করছি। আসেন আমরা প্রথমেই দেখছি প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ মানে হচ্ছে ভাইয়া শুদ্ধিকরণ। সহজ বাংলা আমরা যাদেরকে শুদ্ধিকরণ বলি, ওটাই হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। তো শুদ্ধিকরণ করার জন্য, এখানে ভালো করার জন্য যেটা লাগে, একাডেমিক নলেজের পাশাপাশি আপনার উপস্থিত বুদ্ধি বা যেটাকে আমরা কমন সেন্স বলি, এটা খুব শার্প হওয়া দরকার। শার্প হওয়া দরকার এই কারণে, কারণ আপনি অনেকগুলো প্রয়োগ অপপ্রয়োগ আপনার নিজস্ব কমন সেন্স থেকে আপনি কি করতে পারবেন, সলভ করতে পারবেন। খুব বেশি একাডেমিক নলেজও লাগবে না আপনার। আমাদের ভাষার মধ্যে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা কোন কথাটা কিভাবে ব্যবহার করি, আর এখানে প্রয়োগ আছে নাকি অপপ্রয়োগ আছে, ঠিক বলতেছি না ভুল বলতেছি, এই অনেকগুলোই আপনি কিন্তু আপনার যেগুলো এখানে টাইপ করা আছে এর বাইরে যদি আমি আপনাকে 2-1টা উদাহরণ দিই, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন আমরা আসলে ভুলগুলো কোথায় করি, কেন করি এবং কিভাবে করি। দেখেন 2-1টা উদাহরণের দিকে আমরা একটু মনোনিবেশ করি। দেখেন, যেমন দেখেন, আমি সাক্ষী দিলাম, বা বাক্যটা ভুল। আমি সাক্ষী দিলাম বাক্যটা ভুল, কেন ভুল? কারণ ব্যক্তি নিজে হচ্ছে সাক্ষী, আর সাক্ষী হিসাবে সে যেটা দিছে ওটা কি সাক্ষ্য নাকি সাক্ষী বলেন তো? সে সাক্ষী হিসাবে আদালতের দরবারে গিয়ে যে জবানবন্দি বলছে বা তার অভিজ্ঞতার বর্ণনা দিছে, ওটা তো সাক্ষী না, সাক্ষী তো ব্যক্তি নিজে। আর সে যা বলছে সবগুলো হলো সাক্ষ্য। সুতরাং সাক্ষী দিলাম কথাটা কি সঠিক হতে পারে ভাই? আমরা আমাদের ভাষা কিন্তু নর্মালি বলি তুমি সাক্ষী দিছো, আমি সাক্ষী দিছি, আমি বিষয় জানি না, আমি সাক্ষী দিব না, ইত্যাদি ইত্যাদি আমরা বলি। কিন্তু কথাটা কি নয়, সাক্ষী নয়, কথাটা হলো সাক্ষ্য। কিন্তু আমাদের ভাষায় বহুল প্রচলিত এবং বহুল বড় ধরনের ভুল। তারপরে আপনারা ইত্যাদির কল্যাণে সবাই জানেন বিরাট গরু ছাগলের হাট আর গরু ছাগলের বিরাট হাটের মধ্যে কি পার্থক্য। উদাহরণ আপনাকে দেখাই। আমরা একটা গান শুনছি, যারা এখানে আমরা যারা আছি আমাদের কৈশোরকালের গান, এটা বেশিরভাগই তখন কিশোর ছিলাম আমরা। খেয়াল করে দেখেন, গান ছিল খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, হিসাব করেন ভাই,
লম্বা মাথার কেশ। এখানে বাক্য অনুযায়ী লম্বা মাথা অর্থাৎ মাথাটা লম্বা, ঠিক কিনা বলেন তো? মাথা যদি কারো লম্বা হয় ওটার মধ্যে কেশ যেমনই থাকুক কেউ তার জন্য পাগল হবে না। খায়রুন লতুর লম্বা মাথার কেশ, তারপরে বলা আছে চিরল দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ। এখন এই খায়রুন, যে খায়রুনের মাথা লম্বা, সেই চিরল দাঁতে হাসি দেখ আর যাই করুক, মানুষ তার জন্য পাগল হওয়ার কোনো কথা নাই। কথা বুঝছেন কিনা? সুতরাং কথাটা কি লম্বা মাথার কেশ হবে? কথাটা হবে মাথার লম্বা কেশ। কারণ আপনি আসলে লম্বা বলে কাকে বোঝাতে চাচ্ছেন, কেশকে নাকি মাথাকে? আপনি কেশ বা চুলের কথা বলতেছেন, সুতরাং বাংলায় বিশেষণটা বসে আপনি বলবেন মাথার লম্বা কেশ, এটা লম্বা মাথার কেশ না। দেখেন আমাদের ভাষায় বহুল প্রচলিত না এটা। যিনি গান লিখছেন তার থেকে শুরু করে আমরা যারা গাইছি, শুনছি, দেখছি, সবাই কিন্তু এই ভুলের ভিতরে যাচ্ছি ভাই। এই জন্য বলছি যে আমাদের ভাষার মধ্যে প্রয়োগ অপপ্রয়োগগুলো বাতাসের সমুদ্র থাইকা শহীদুল্লাহ বলছে আমরা যেমন বুঝি না, ঠিক একইভাবে আমরা এই যে এত এত ভুলের মাঝখানে আছি, সেটাও কিন্তু আমরা বুঝি না, যে প্রচুর ভুল নিয়ে আমরা কাজ করছি। আমরা বলি তোমার ওজন কত? 75 কেজি। কারণ আপনি বলেন কেজি কি ওজনের একক? কেজি তো ভরের একক। ওজন কিসের একক? বলের একক, নিউটনের একক। কিন্তু চলছে কিনা আমাদের ভাষায়? চলছে। এখন ব্যাকরণের দিক থেকে যদি আপনি দেখেন, যদি ব্যাকরণের অ্যাঙ্গেল থেকে বিবেচনা করেন, তাহলে এগুলো কি হবে? ভুল হবে। এই জন্য বিভিন্ন ভুল, আপনার প্রত্যয়ের জন্য ভুল হয়, সমাজ সাধিত শব্দ আলাদা করে লিখলে ভুল হয়, বানানজনিত ভুল হয়, বাহুল্য দোষ হয়, গুরুচণ্ডালী দোষ হয়, শব্দের অপপ্রয়োগ হয়, এক জায়গার শব্দ আরেক জায়গায় চলে যায়। এই যে সাক্ষী দিলাম কথাটা, অথবা আমরা অনেক সময় দেখেন এই কথাটা আমরা ম্যাক্সিমাম মানুষই বলছি, ইভেন আমিও বলছি বা এখনো বলি, কিন্তু আপনি যদি ব্যাকরণের কনসেপ্ট থেকে হিসাব করেন তাহলে সেটা কিন্তু বড় ধরনের ভুল। কেমন ভুল দেখেন, আমরা কিন্তু একদম হামেশা বলি, কি বলি? যে আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। দেখেন, আমার যথেষ্ট ক্ষতি হয়েছে, আমরা প্রায় সময় বলি এটা, ভাই হয়েছে আর বললো না, যথেষ্ট ক্ষতি হয়েছে আমার। কারণ যথেষ্ট ক্ষতি হওয়াটা বড় ধরনের ভুল। কেন ভুল জানেন? কারণ আপনি যথেষ্ট কথাটাকে এবার ভাঙেন, নিচের দিকে আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করেন। যথেষ্ট কথাটা হলো যথা যোগ ইষ্ট। বুঝে থাকলে বলেন তো, ইষ্ট মানে কি? ইষ্ট মানে কি, কল্যাণ না অকল্যাণ? ইষ্ট মানে হলো কল্যাণ। আর যথাযোগ ইষ্ট, যথেষ্ট মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু কল্যাণ। বলেন ইয়েস অর নো? যথেষ্ট কথার অর্থ কি? যতটুকু দরকার ততটুকু কল্যাণ। এখন আপনি বলতেছেন ক্ষতি হয়েছে, মাঝখানে ঢুকাইছেন যথেষ্ট, তাহলে এই ক্ষতির সাথে কি যথেষ্টর অর্থ ম্যাচ করলো নাকি ক্রস হয়ে গেল? টোটাল ক্রস কানেকশন হয়ে গেল। তাহলে ভাই ক্ষতি কোনোদিন যথেষ্ট হয় না। আপনি বলতে পারেন আমার অনেক ক্ষতি হয়েছে, এটা বলতে পারেন। যথেষ্ট সবসময় পজিটিভলি বসবে। যেমন আমার ছেলে যথেষ্ট পড়াশোনা করে, যথেষ্ট ফলন হয়েছে, যথেষ্ট ভালো আছি। যেহেতু যথেষ্ট কথাটা পজিটিভ অর্থ দেয়, ইতিবাচক অর্থ দেয়, বাক্যের অর্থটা ইতিবাচক জায়গায় যথেষ্ট ব্যবহার করা লাগবে। আমরা বলি যে যথেষ্ট মাইর দিয়েছে, যথেষ্ট ক্ষতি হয়েছে, যথেষ্ট কষ্ট পাইছে। তো কষ্ট যথেষ্ট হয় না, কারণ যথেষ্ট বাংলায় কি হয়? যথাযোগ ইষ্ট, যতটুকু দরকার ঠিক ততটুকু কল্যাণ, এটার নাম হলো যথেষ্ট। কিন্তু আমরা আমাদের ভাষায় কোন দিকে মারতেছি তার কোনো ঠিক নেই। এর জন্য একটু সাবধান হওয়া লাগবে। আর এর জন্যই প্রয়োগ অপপ্রয়োগ। আসেন, প্রয়োগ অপপ্রয়োগ বিভিন্ন কারণে হয়, বিভিন্ন ক্যাটাগরিতে হয়, আমরা আপনাদের সাথে অল্প কিছু নিয়ে কথা বলবো। দেখেন, আসেন। উচ্চারণ দোষে হয়। আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে, পৃথিবীর সব ভাষারই আঞ্চলিক ভাষা আছে বা উপভাষা আছে। এক এক এলাকায় মানুষ এক একটা শব্দকে এক একভাবে উচ্চারণ করে, এবং পরবর্তী সময়ে এটা তার মাথার মধ্যে এমনভাবে ইনস্টল হয়, সে লেখার সময় ওইটাই লিখে এবং সেটা স্থায়ী দোষে রূপ নেয়। শব্দ গঠন ত্রুটিতে শব্দ যখন আমরা তৈরি করি তখন কি করতেছে সেটা ঠিক নাই। যেমন আমি আশ্চর্য হলাম আর আশ্চর্যান্বিত হলাম, তার মধ্যে কি পার্থক্য আমরা না বুঝেই এক এক জায়গায় একটা বলে দিচ্ছি। এরকম শব্দ গঠন ত্রুটিতে হয়। শব্দের অর্থগত বিভ্রান্তি হয়, অর্থাৎ যে শব্দের যে সে বাক্যের উল্টা দিকে নিয়ে গেলাম, এই যে দেখেন অর্থগত বিভ্রান্তি। যথেষ্ট কথার যে অর্থ সে অনুযায়ী এটা এই বাক্যে কোনোদিন আসার কথা না, কিন্তু আমি কিন্তু দিছি, আপনি কিন্তু দিছেন, দিয়ে কিন্তু বাক্য বলতেছেন। এইরকম বিভিন্ন কারণে হতে পারে। এরপরে গ্রামাটিক্যাল হিসাব যদি করেন তার তো কোনো ইয়ত্তাই নেই। এবং আসলে আমরা বানান নিয়ে কিছু কিছু করছি। বানান নিয়ে এখানে ধরেন একটু দুঃখিত, এটা রস্যকার হবে, এটা ভুল। আর সূচিপত্রটা দীর্ঘইকার হয়। শিরোচ্ছেদ কথাটা ঠিক না, এটা হবে শিরশ্ছেদ, শিরকে ছেদ করে দেওয়া। চস্য কথাটা হবে কি? এটা হবে চুষ্য। এখন দেখেন এটার কিছু এন্টি একটা লজিক আছে আমাদের ভাষায়। আমরা যে সাধারণত চুরি করে তাকে আমরা কি যেটা আমরা কি করি চুষে খাই, খেয়াল করুন, যেটা চুষে খাই সেটা তো চোষই হওয়া উচিত। এখানে তো এটা তাই বলতেছে। এমন উদাহরণ ভুরি ভুরি আছে, আপনি জানেন। কিন্তু এই জায়গায় ভাই এটা ব্যতিক্রম, যেটা চুষে খেতে হয় সেটা চুষ্য হয়, সেটা চোষ্য হয় না।
তারপরে বিদ্যান বানান গঠিত ভুল, আপনারা জানেন এটা খুব অ্যাভেলেবল। বিদ্যান বানানের এটা হচ্ছে সঠিক উত্তর। পরিষ্কার বানানটা এটা ভুল, এটা হচ্ছে সঠিক। এটা নত্য সত্য বিধানের রুল থেকে আসছে, সেটা আমি আপনাকে একটু সংক্ষেপে দেখাই, দেখেন মনে রাখবেন যে অ ধ্বনির পরে নর্মালি কি আসে? দন্তস্ব আসে। আর ই ধ্বনির পরে বলেন তো পরিষ্কার বললে আমার সাথে বলেন পরিযোগকার, পরিষ্কার, তাই না? বলেন পরি 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 পরিষ্কার, তাহলে ই ধ্বনি আসতেছে, সুতরাং ইর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ষ হয়। কথা কি বুঝতে পারছেন? এটা আমরা একটু পরে গেলে এটা আমাদের কাজে লাগবে। তারপরে বলেন তো পুরস্কার, পুরো পুরো পুরস্কার, তাহলে অ আসতেছে না? পুরস্কার পুরো অ আসার কারণে কি হয়েছে? দন্তস্ব হয়েছে। সেম নমস্কারে কি হবে? দন্তস্ব হবে। তারপরে তিরস্কারে কি হবে? দন্তস্ব হবে। কিন্তু যদি আবিষ্কার হয় আবি, ই আসার কারণে এখানে আর দন্তস্ব আসার সুযোগ নাই, এবার হবে মূর্ধন্য ষ। বুঝতে তরুণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এটা আমরা একটু পরেই দেখব, সামনে আছে। কাউসার ভাই, আসেন। হ্যাঁ নাহিদ। হ্যাঁ, খুব মানে নেটের প্রবলেম হচ্ছে মোস্ট প্রবাবলি, খুব কথাগুলো কেটে কেটে আসছে, একটু চেক করেন তো আচ্ছা ভাই, কথাগুলো কেটে। আচ্ছা নেটের প্রবলেম হচ্ছে, সোহেল ভাই যদি শুনতে পান আমাকে, নেটের প্রবলেম আসলে তো এটা তো আমাদের হাতে নাই নাহিদ। আমি কিন্তু ক্লাসটার জন্য ঠিকঠাক পারফেক্টলি যেন অপারেট করতে পারি, আমরা আপনারা যারা হ্যাঁ হ্যাঁ শুনছেন, হ্যাঁ, আমরা সেটা আমরা উদ্ভাসের জানি, বুঝতে অফিসে চলে পারছি। আসছি, ফার্ম গেটে, সেখানে বসে আপনাদের জন্য ক্লাসটা নিচ্ছি, যাতে এখানে নেটটা একটু স্ট্রং, যাতে একটু আপনাদের কোনো সোহেল অসুবিধা না ভাইকে, হয়। না সোহেল ভাইকে একটু বিয়ে করেন, একটু বলেন। আমি এত দূরে কারণ আসছি যাতে করে আপনার জন্য ক্লাসটা ঠিকঠাক দিতে পারি। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে নেটে, আপনারা চ্যাট বক্সে বলবেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আজকে ক্লাস শেষ হওয়ার পরে তো আমরা কিছুক্ষণ সময় যদি পাই, সেখানে আপনাদের লাইভ কোশ্চেনও নিব। যদি আমি এমন আচ্ছা কোনো আচ্ছা, কিছু বলে যাই, মিসিং হয়ে যায়, আপনি শুনতে না পান, সেই জায়গাটা আমরা লাইভে যখন কোশ্চেন নিব তখন আপনি বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ওকে, ঠিক ধন্যবাদ আছে, নাহিদ। কন্টিনিউ করেন। ওকে, তারপরে আসেন প্রত্যয়জনিত প্রয়োগ অপপ্রয়োগ। আসেন, বাংলা ভাষায় নতুন শব্দ হওয়ার জন্য 4টা সিস্টেম আছে। নতুন শব্দগুলো আমরা তৈরি করি, বিশ্লেষণ করি। মনে উপসর্গ, একটা প্রত্যয়। আবার বলছি, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। এখন এই 4টা সিস্টেম বুঝছেন কি? এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে ভাইয়া বিভক্তি যুগে, হ্যাঁ বিভক্তি যুগে নতুন শব্দ সাধারণত হয় না, বিভক্তি শব্দের সাথে শব্দের, বুঝতে পেরেছেন? এখন প্রত্যয় সাধারণত শেষে বসে, ইংলিশে যেটা সাফিক্স, আর উপসর্গ হচ্ছে পূর্বে বসে, ইংলিশে যেটা প্রেফিক্স। এখন প্রত্যয়জনিত কিছু ভুল আমরা করি, এটা খুব মেজর, খুব বড় ধরনের একটা প্রবলেম এটা। দেখেন, এই উৎকর্ষ শব্দটা কিন্তু নিজেই বিশেষ্য, অলরেডি সে বিশেষ্য। আর প্রত্যয়যুক্ত করলেও আমরা কি করি? বিশেষ্য করি, একটা সিস্টেম আছে প্রত্যয়যুক্ত করে বিশেষ্য করা, এটা বিশেষ্য। আবার দেখেন এই যে এইখানে বিশেষ্য করার জন্য অনেক সময় আমরা কি করি? এগুলোও ব্যবহার করি। কিন্তু যেখানে উৎকর্ষ অলরেডি বিশেষ্য হয়ে আছে, সেখানে উৎকর্ষতা যদি আপনি দেন, প্রত্যয়জনিত একটা বাহুল্য দোষ। কথা বুঝতে পেরেছেন? ঠিক এইরকম দেখেন, একত্রিত, এটা হবে একত্র। দৈন্যতা হবে না, এটা হবে, যদি আপনি করতে চান তাহলে হবেন দীনতা। তারপরে আপনার দারিদ্রতা হয় না, এটা হয় দরিদ্রতা। আচ্ছা ভাই, আমি আবারও আপনাদের বলছি, যদি নেটে প্রবলেম হয়, আপনি যদি শুনতে না পান, ইটস ওকে, সমস্যা নাই। আমাদের ক্লাস আমরা একদম রাইট টাইমে শুরু করছি, এবং হয়তো শেষে আমি 10 মিনিট সময় আগে শেষ করতে পারবো। একটু মেনে নিতে হবে ভাই, এটা তো আমাদের হাতেও না, আপনাদের হাতেও না। আমি টিমকে অলরেডি জানাই দিছি, তারা চেষ্টা করতেছে, কাজ করতেছে, নেটে কোথায় প্রবলেম তারা দেখতেছে। আর শেষের দিকে আমরা কিছু লাইভ কোশ্চেনের চেষ্টা করব, যাতে করে আপনার মিসিং কোনো কনসেপ্ট থাকলে আমরা সেটা অ্যান্সার দিতে পারি। তারপরে দেখেন, দৈন্যতা কথাটা ঠিক নয়, এটা হবে দৈন্য, তা দিতে হইলে হবে দীনতা। দারিদ্রতা ঠিক নয়, এটা হবে কি? দারিদ্র অথবা দরিদ্রতা। তারপরে দেখেন, এই যে এই শব্দটা, এই দুইভাবে হচ্ছে সঠিক। আপনি এই দুইভাবের যে কোনো একভাবে কি করতে পারেন? সঠিক করতে পারেন। কিন্তু দারিদ্রতা বললে কি হবে? ভুল হবে। আপনি মনে রাখবেন, কাজী নজরুল তার দারিদ্র কবিতার মধ্যে একটা বিখ্যাত লাইন, এই যে প্রথম লাইনটা কি বলছিলেন? উনি বলছিলেন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে করিয়াছ মহান। এই লাইনটা মনে রাখেন। নজরুল দারিদ্র্যের প্রয়োগ কিভাবে করছে, এটা আপনার জন্য ইফেক্টিভ হবে, কারণ আমরা আমাদের ভাষায় হামেশাই এই ভুলটা করি। বুঝতে পারছেন? এই দুইটা জিনিসে ভুল করি।
গঠনগত অপপ্রয়োগ দেখেন, কর্তৃগণ হয়, ইতিপূর্বে কথাটা ঠিক না, এটা হবে ইতপূর্বে। এটাকে আপনি যদি বানান হিসেবে যদি নিতে চান তাহলে এটার উচ্চারণ যেভাবে হয়, মানে ইতপূর্বেটা মাঝখানে যদি আপনি বিসর্গ দেন, বিসর্গ দিলে যেটা উচ্চারণ হয় আপনি সেটাও লিখতে পারেন, সেটাও সমস্যা নাই। অর্থাৎ আপনি লিখতে পারেন ইতপূর্বে, বিসর্গের জন্য ওকার হয় কোথাও কোথাও। যেমন দেখেন অর্ধাঙ্গিনী শব্দটা আপনি বলতেছেন নারীবাচক করলাম, কিন্তু অর্ধাঙ্গী বললেই তো নারীবাচক শব্দ হয়ে গেছে ভাই, এখানে অতিরিক্ত একটা ইনির দরকার হয় না। সংশয়পূর্ণ এই কথাটা টোটালি ভুল, কথাটা হলো সংশয়াপূর্ণ। অনাথিনী এটাও ভুল, কারণ অনাথিনী বললে আপনি বুঝতেছেন নারীবাচক বোঝাচ্ছে, কিন্তু অনাথা অলরেডি নারীবাচক হয়ে আছে, একটা ইনি প্রত্যয় যুগে বাহুল্য দোষ করার কোনো দরকার হয় না। তা টপিক নিয়ে কথা বলছি, দেখেন কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে, এটা হচ্ছে আপনার 38 BCS এর কোশ্চেন। আমরা জানি জবাবদিহি এটা সঠিক, কোনো ভুল নাই। মিথস্ক্রিয়া বানানটা সঠিক আছে, মিথস্ক্রিয়া মানে হচ্ছে বোঝাবুঝি। গৌরবিত এটাও ঠিক আছে। ভুল যেটা সেটা হচ্ছে একত্রিত, এইটা ভুল। যেমন সব মানুষ একত্রিত হয়েছে কথাটা ঠিক নাই, সব মানুষ একত্র হয়েছে এটা ঠিক। আর পুরস্কার বিতরণী কি পরিবেশ এত অপরিষ্কার, বাক্যটার মধ্যে দন্তস্ব মূর্ধন্যস্ব কোথায় কি? আমরা বলছিলাম যে সব সময় অর পরে কি হয়, দন্তস্ব হয়, এবং ই ধ্বনির পরে কি হয়, মূর্ধন্যস্ব হয়। এখন আপনি হিসাব করেন তো, পুরো অ হওয়ার কারণে এখানে দন্তস্ব হওয়ার কথা, কিন্তু হয়েছে মূর্ধন্যস্ব, সুতরাং এটা ভুল। তারপরে পরি ই হওয়ার কারণে হওয়ার কথা মূর্ধন্যস্ব, হয়েছে দন্তস্ব, সুতরাং এটাও ভুল। অর্থাৎ উত্তর হলো দুটোই অশুদ্ধ। তাহার জীবন সংশয় তো হয়ই না, সংশয় ভরাও হয় না, এটাও হয় না, আমরা একটু আগেই পড়ে আসছি সংশয়াপূর্ণ, এটা হচ্ছে সঠিক। তারপরে দেখেন উৎকর্ষতা কি ধরনের ভুল, এটা 24তম BCS এর প্রশ্ন। উৎকর্ষতা বলছিলাম একটা তা প্রত্যয় দিয়ে অহেতুক প্রত্যয়জনিত ভুল। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্যান, ভাইয়া বিদ্যান বানানটা আমি আবার বলছি, এটা অত্যন্ত মারাত্মক লেভেল এটা বানান, কারণ আপনি খালি চোখে বুঝবেন না, মনে হবে এটা সঠিক, ঠিক না। এটা এখানেও ভুল, এখানেও ভুল, সুতরাং বিদ্যান কি, বর্ণ নিচে দন নিচে বফলাযুক্ত, এটা সঠিক বানান। এরপরে আসেন আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলবো। ভাইয়া ধ্বনিতত্ত্ব যথেষ্ট ব্যাপক চ্যাপ্টার, সেখান থেকে আমি সবসময় বলি যে আমরা সাধারণত ক্লাসে আমরা বা আপনার টিচাররা, শিক্ষকদের কাজ কি, শিক্ষকদের কাজ হচ্ছে সিন্ধু সেচে মুক্তা আনা, যেটা আপনি অনেক ঘোরাঘুরি করে পড়বেন, আমরা আপনাকে সেটা কাছাকাছি করে সহজ করে ছোট করে দিই, এই তো। তো ধ্বনিতত্ত্ব থেকে নর্মালি কোশ্চেন যখন ভাই একটা কখনোই মিস নাই, কোনো কোনো BCS এর 3টাও আসছে। এই জন্য ধ্বনিতত্ত্ব অত্যন্ত ইম্পর্টেন্ট, সিলেবাসেও আছে। এবং এখান থেকে ধ্বনিতত্ত্বের ধ্বনি অংশের ধ্বনীয় বর্ণটার যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। দেখেন স্বরধ্বনি থেকে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে 2টা প্রশ্ন সব থেকে বেশি হয়েছে। একটা প্রশ্ন হয় মাত্রা সম্পর্কিত, আর একটা প্রশ্ন হয় আপনার মূর্ধনি আর যৌগিক স্বরধ্বনি সম্পর্কিত। আমি আবার বলছি, একটা প্রশ্ন হয় মাত্রা থেকে, আর একটা প্রশ্ন হয় মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি থেকে। তো আমরা সবগুলোই পড়বো, এই দুইটা আপনাকে মনে করে দিলাম, আপনি লিখে নিতে পারেন যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, দেখেন এই হলো আমাদের স্বরবর্ণগুলো। 4টার মধ্যে টোটালি মাত্রা নাই, আর এটার মধ্যে আছে অর্ধেকটা মাত্রা, বাকিগুলোর মধ্যে হচ্ছে পূর্ণ মাত্রা। ক্যালকুলেট করেন, মাত্রাহীন স্বরবর্ণ কয়টা, 4টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, 6টা। এই হলো আমাদের বর্ণমালার মধ্যে টোটালি মাত্রা ছাড়া বর্ণ 10টা। বিগত BCS এর প্রশ্ন 37 কিংবা 38-এ আসছে, আমরা একটু পরে দেখবো। তারপরে দেখেন অর্ধমাত্রা বর্ণ কয়টা, একটা, যেটা রি। আর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হলো 7টা, তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ পেলেন একটা, ব্যঞ্জন বর্ণ পেলেন 7টা, সব মিলে কয়টা পাইছেন, অর্ধমাত্রার বর্ণ 8টা। এখন 10 আর 8 যোগ করলে কত হয়, 18। এই ক্যালকুলেশনটা এখানে আনেন, তাহলে 50 থেকে 18 বাদ দেন, আমাদের টোটাল বর্ণ 50টা, তার মধ্যে অর্ধমাত্রা আর মাত্রাহীন মিলে 18টা, এবার থাকলো কয়টা, 32টা। এবার এই প্রশ্নটা উল্টা করে আপনাকে দিতে পারে যে আমাদের ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টা। এরপরে যে টাস্কের উপরে আমরা কাজ করব সেই টাস্ক একটু খেয়াল করেন। দেখেন স্বরবর্ণ থেকে আপনাকে সমস্ত তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটার নাম হচ্ছে কার, অর্থাৎ আকার ইকার। এই কার হলো 10টা, আমাদের বর্ণ টোটাল কয়টা, 11টা, তাহলে একটার কার হইল না, সেটা কে, সেটা হলো অ, এর কোনো কার চিহ্ন নাই, এবং এটার নাম নীলিন বা বিলীন বর্ণ। ভাইয়া নীলিন বা বিলীন শব্দের অর্থ কি? নীলিন বা বিলীন শব্দের অর্থ হলো নিহিত থাকা বা বিলিয়ে যাওয়া।
বলছি কারণ এ সবার সাথে মিশে আছে, সমানে মিশে আছে। কোথায় কোথায় মিশে আছে? ক খ গ গ বলেন, সবার সাথে অ বিলীন হয়ে গেছে। নীলিন মানে নিহিত থাকা। নিহিত থাকার অর্থ কি? কোনো কিছুর ভিতরে চলে যাওয়া। কথা বুঝতে পেরেছেন? সে লুকিয়ে গেছে সবার সাথে। এরপর আসেন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টা, যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টা। অনেকে বলতেছেন 11টা হলো 11টা বর্ণ, ধ্বনি 25টা, কেন আরো বেশি হইতে পারে। কারণ ধ্বনির যে সবসময় লিখিত রূপ থাকে এমন না। আমরা মুখের অনেক ধ্বনি আছে, ব্যবহারিক করতে ব্যবহার করি, কিন্তু সেটাকে লিখে প্রকাশ করি না। এই জন্য বর্ণ থেকে ধ্বনির সংখ্যা অবশ্যই বেশি, ডেফিনেটলি। এখন আসেন মৌলিক যৌগিকের কনসেপ্টটা কই থেকে করা হয়? আমরা বিজ্ঞানে যে পড়ছি, মৌলিক পদার্থ মানে কি? যে পদার্থের মধ্যে কি থাকে না, কোনো ভেজাল থাকে না, একক উপাদানে তৈরি। আর যৌগিক মানে কি? আলাদা আলাদা উপাদান, যে একক ধ্বনি নিয়ে 7টা ধ্বনি আছে, আর আলাদা আলাদা ধ্বনি মিলে ধ্বনি তৈরি করা হয়েছে কয়টা? 25টা। এটার ব্যাখ্যাটা আপনি 9-10 বইয়ের কথাই বলছি, আপনি 16 পেজে খুব ভালো মতো এটা দেখতে পাবেন, একটু দেখে নিন, ওখানে আছে। তারপর আমি আপনাকে কিছু জিনিস ব্যাখ্যা করে দিচ্ছি, একটু ব্যাখ্যাটা একটু খেয়াল করেন। যেমন আমরা বলি শিউলি ফুল, এই শিউলি বললে শিউলির মধ্যে কি আছে? একটা ইউ ধ্বনি আছে, খেয়াল করেন। শিউলি, শিউ, ইউ ধ্বনি আছে না? তারপরে সে আমাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলল, এই শুনিয়ে কথার ভিতরে কি আছে? একটা ইয়ে ধ্বনি আছে না? তারপরে আমরা বলি টিচারের যাও, এই যাওয়ার ভিতরে কি আছে? একটা আও ধ্বনি আছে কিনা খেয়াল করে দেখেন, এই যাওয়ার মধ্যে একটা আও ধ্বনি আছে। তারপরে আমরা আবার বলি যে আমি লাউ পছন্দ করি, লাউ মানে কি ধ্বনি? আও ধ্বনি। তারপরে মেয়েটা খুব পড়ুয়া, তো পড়ুয়া মানে কি? এখানে একটা ওয়া ধ্বনি। এরকম করে ধ্বনি আছে আরো কয়টা? 25টা। 25টা ধ্বনির মধ্যে 2টা ধ্বনি আছে যে 2টা ধ্বনিকে স্বরবর্ণ দিয়ে লিখে প্রকাশ করা যায়, বাকি 23টা ধ্বনিকে স্বরবর্ণ দিয়ে লিখে প্রকাশ করা যায় না। ওগুলো কোনো লিখিত রূপ এজন্যই নাই। খেয়াল করেন, আপনাদের বইয়ে লেখা আছে যে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ হচ্ছে 2টা। অনেকেই বুঝতে পারে না ভাইয়া জ্ঞাপক মানে কি। আমি বলছি শুনেন, যৌগিক স্বর তো 25টা, 25টা স্বরের মধ্যে এই 2টা যৌগিক স্বর আছে যাদেরকে স্বরবর্ণ দিয়ে প্রকাশ করা যায়। জ্ঞাপক মানে প্রকাশ করে, আর জ্ঞাপন শব্দের অর্থ প্রকাশ করা। আমরা দেখছি না যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, শ্রদ্ধা জ্ঞাপন করেছে মানে কি? শ্রদ্ধা প্রকাশ করেছে, শ্রদ্ধা জানিয়েছে। এরপরে আসেন ব্যঞ্জন বর্ণের লিখিত রূপকে বলে ফলা। এটা খুব সিলি বিষয়। ফলা 6টা, মনে রাখবেন লবণ মজার এটা দিয়ে। এর মধ্যে ল, ব, নফলা, মফলা, জফ, ভুল বুঝবেন না, অন্তঃস্থ জোর ফলা হয়। তো মজা বানান্তর আমি এটাতে লিখতে পারবো না, তাই বর্গীয় যদি লিখছি। এখন এখান থেকে আপনাকে একটা কোশ্চেন করে আটকাই দিতে পারে, দেখেন। সুতরাং বাংলা বর্ণমালায় সংক্ষিপ্ত রূপ হয় কয়টার? 16টার। অর্থাৎ কার আছে হলো 10টা, ফলা আছে হলো 6টা। এখন যদি আপনাকে বলে যে বাংলা ভাষায় কয়টি বর্ণ পূর্ণ রূপে লিখিত হয়, এখন আপনি কি করবেন? এই যে 50 থাকে 34টা, এই 34টা বর্ণ হলো আমাদের ভাষায় পূর্ণ রূপে লেখা হয়। অর্থাৎ এই 34টা বর্ণের কি হয় না? না আছে কার, না আছে ফলা। এরপরে খেয়াল করেন ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ থেকে যে যে কোশ্চেন সাধারণত হয় সেগুলোই আমরা এখানে নিয়ে আসছি। ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ, আমরা জানি। এখন এখান থেকে আমি আপনাকে যেগুলো দেখাইছি, দেখ 5টা কণ্ঠমূলীয়, তারপরেরটা তালুতে উচ্চারণ হয় তাই তালব্য, তারপরে এগুলো মূর্ধা। মূর্ধা মানে হচ্ছে আমাদের মুখের ভিতরে উপরের পাটির দাঁতের পেছনের যে উঁচু অংশটা, মানে অগ্রতালুর উঁচু জায়গা। আপনি বলেন টাকা, বলেন ঠেলা, বলেন ডাব, জিহ্বা যেখানে টাচ করে ওই তালুর নাম মূর্ধা। এই জন্য এগুলোর নাম মূর্ধা বর্ণ। এগুলো দাঁতে উচ্চারিত হয় তাই এগুলোর নাম দন্তবর্ণ। এগুলো ঠোঁটে উচ্চারিত হয়, ঠোঁটের আরেক নাম ওষ্ঠ, তাই এগুলোর নাম ওষ্ঠ। খালি মনে রাখেন কোনগুলো কণ্ঠমূলীয়, কোনগুলো মূর্ধা, কোনগুলো দন্ত। আমার মনে হয় না বিসিএস এটা কোনো কাজে দিতে পারে, কারণ এখান থেকে বিসিএস এ কোশ্চেন হওয়াটা মোটামুটি এখন সম্ভাবনার বাইরে, কারণ খুব সহজ হয়। বিসিএস এ কোশ্চেন হতে পারে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, ওখান থেকে। তো আমরা পরের স্লাইড থেকে সেটা দেখে আবার ব্যাকে আসতেছি। আসেন সামনের স্লাইডে যাই। দেখেন, আমরা প্রথমে বলছি ঘোষ বর্ণ আর আর অঘোষ। এবং ঘোষ অঘোষের সম্পর্ক কিসের সাথে? কিসের মানদণ্ডে ঘোষ হয়, কিসের মানদণ্ডে অঘোষ হয়, একটু খেয়াল করি তো। একটু দেখেন, যদি স্বরতন্ত্রী বলতেছি যদি, তখন সেটা হলো ঘোষ। আর যদি স্বরতন্ত্রী কম কাঁপে তখন সেটা হলো অঘোষ। এখন বুঝে থাকলে বলেন, এই ঘোষ অঘোষের সম্পর্ক কিসের সাথে? ঘোষ অঘোষের সম্পর্ক হলো স্বরতন্ত্রী কম কাঁপার সাথে আর বেশি কাঁপার সাথে।
কথা বলেন ঠিক কিনা? স্বরতন্ত্রী যদি কম বেশি হয় কাপাকাপি, এই কম বেশিটা হলো ঘোষ অঘোষের বিষয়। আর উচ্চারণকালে মুখের ভিতরে বাতাসের চাপ বেশি থাকলে মহাপ্রাণ, বাতাসের চাপ কম থাকলে অল্প প্রাণ। এখন খেয়াল করেন তো এই ঘোষ অঘোষের সম্পর্ক কিসের সাথে? আমি মাঝখানে লিখে দিচ্ছি। ঘোষ অঘোষের সম্পর্ক হলো কম্পনের সাথে। অল্প প্রাণ মহাপ্রাণের সম্পর্ক কিসের সাথে? অল্প প্রাণ মহাপ্রাণের সম্পর্ক হলো বাতাসের চাপের সাথে। এটুকু বুঝছেন কিনা? এটা আপনার মনে রাখা লাগবে। ঘোষ ঘোষের সম্পর্ক এগুলো হচ্ছে গিটারের তারের মতো, সায়েন্স বলতেছে। এগুলো কথা বলার সময় কাঁপে। যদি বেশি কাঁপে ঘোষ হয়, কম কাঁপলে অঘোষ হয়। আর অল্প প্রাণ মহাপ্রাণের সম্পর্ক বাতাসের চাপের সাথে। এখন বেশি চাপ থাকলে মহাপ্রাণ, কম থাকলে অল্প প্রাণ। এইটা আমরা প্রিভিয়াস স্লাইড থেকে একটু প্র্যাকটিক্যাল জানার চেষ্টা করি, একটু খেয়াল করেন। কাজ হবে না মনে হয়। আচ্ছা, তারপরে খেয়াল করেন, আমরা এখান থেকে বলছিলাম ঘোষ অঘোষ আর অল্প প্রাণ মহাপ্রাণ যে বিষয়টা, সেটাকে বিস্তারিত এখান থেকে জানবো। আসেন কিভাবে জানি দেখেন। বর্গের প্রথম দুইটা বর্ণ হচ্ছে আপনার ঘোষ অঘোষের প্রশ্নে প্রথম দুইটা বর্ণ অঘোষ হয়। এই যে এখান থেকে গেলাম, দেখেন আমি যেখানে যেখানে দাগাচ্ছি সেই জায়গাটা খেয়াল করেন। এই যে এই বর্ণগুলো হলো আপনার অঘোষ। আর বর্গের শেষ তিনটা বর্ণ এগুলো হলো আপনার ঘোষ। এখন অঘোষ মানে কম কাপা আর ঘোষ মানে হচ্ছে বেশি কাপা। এখন আপনি, আমাদের প্রকৃতির স্বাভাবিক সহজ নিয়ম কি? কম থেকে বেশির দিকে আমরা যাই। কারণ অঘোষ মানে হচ্ছে কম কাপা, তাহলে অঘোষ মানে কম কাঁপবে আর ঘোষ মানে কি বেশি কাঁপবে। কম দিয়ে শুরু হলে বেশির দিকে গেলাম। এখন আসেন অল্প প্রাণ মহাপ্রাণ যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, তাহলে সেইটা কিভাবে করব? খেয়াল করেন তো, আমার সাথে পড়েন। আমি আপনাকে শুনতে না পাইলেও সমস্যা নেই, আপনি পড়েন। দেখেন প ফ, ত থ, ট ঠ, জ ঝ, ক খ। তাহলে প্রথমটা একটু কম কাঁপে, পরেরটা একটু বেশি কাঁপে। সরি, প্রথমটার মধ্যে বাতাসের চাপ কম, পরেরটার মধ্যে বাতাসের চাপ বেশি। খেয়াল করেন প ফ, ত থ, ট ঠ, চ ছ, ক খ। তাহলে প্রথমটা কি পাইলেন? অল্প প্রাণ, মানে বাতাসের চাপ এখানে কেমন? বাতাসের চাপ এখানে কম। আর তারপরেরটার মধ্যে কি পাইলেন? বাতাসের চাপ বেশি। তাহলে বাতাসের চাপ কম হলে কি হয়? অল্প প্রাণ হয়। আর বাতাসের চাপ বেশি হলে সেটা কি হয়? মহাপ্রাণ হয়। তাহলে আমি প্রথমটাকে, বর্গের প্রথম ধ্বনিগুলো হলো অল্প প্রাণ, আর বর্গের দ্বিতীয় ধ্বনিগুলো যেগুলো সেগুলো হলো মহাপ্রাণ। এবার তৃতীয় চতুর্থ নিয়ে কথা বলেন। ব ভ, দ ধ, ড ঢ, জ ঝ, গ ঘ। তাহলে এখানেও দেখেন বর্গের তৃতীয় ধ্বনি যেগুলো আছে সেগুলো আবার আপনি কি পাইলেন? আবার চতুর্থ ধ্বনিগুলোকে আবার কি পাইলেন? মহাপ্রাণ। আর শেষ বর্ণগুলো আগের মতোই। খেয়াল করেন, এই যে প্রথম তো অল্প দিয়ে শুরু, অল্প মহা, অল্প মহা, অল্প। সুতরাং শেষ ধ্বনিগুলো যেগুলো আছে সেগুলো কি হবে? অল্প প্রাণ হবে। এখন শেষ ধ্বনিগুলো অল্প প্রাণ মহাপ্রাণের প্রশ্নে অল্প প্রাণ, ঘোষ অঘোষের প্রশ্নে এগুলো হলো ঘোষ। এগুলোর আরেকটা পরিচয় আছে, সেগুলো সেটা কি? এগুলো হলো নাসিক্য বর্ণ, মানে এগুলো উচ্চারণ করলে নাকের প্রভাব থাকে, বা এগুলোর নাম হচ্ছে অনুনাসিক বর্ণ। নাহিদ, এবার কি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে এখন? এবার শুনতে পাচ্ছি, এখন কোনো প্রবলেম হচ্ছে না কাউসার ভাই। এরপর আর প্রবলেম হচ্ছে না? না, এখন কেটে কেটে আসতেছে না, প্রথম দিকে তারপরে কেটে কেটে আসছিল, এখন আর সেই প্রবলেমটা সৌরভ হচ্ছে কি না। শুনতে পাচ্ছে আমাকে ঠিকঠাক? কন্টিনিউ। আচ্ছা, তাইলে যেহেতু, হ্যাঁ কথা বলছে কেউ? হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন কাউসার ভাই, প্রবলেম নেই, কন্টিনিউ করেন। না, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শিখলাম যে বর্গের প্রথম এবং দ্বিতীয় দুইটা বর্ণ হচ্ছে অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ।
আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণের প্রশ্নে অল্প দিয়ে শুরু হয়, অল্প মহা, এরপরে আবার অল্প। কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন, শুধু অল্প মহাটা বুঝলে আপনার হয় না, কারণ বিসিএস এ যখন কোশ্চেন হয় দুই দিক থেকে ধরে। আপনাকে জিজ্ঞাসা করবে কোনটি ঘোষ মহাপ্রাণ, মানে আপনার ঘোষও বুঝতে হবে, মহাপ্রাণও বুঝতে হবে। আপনাকে প্রশ্ন করবে কোনটি অঘোষ মহাপ্রাণ, মানে আপনাকে দুইটা দিক থেকে ধরবে। এখন আপনি দেখেন তো কেমনে বের করবেন। আপনার কৌশল হলো প্রথম তিনটা অঘোষ, সরি প্রথম দুইটা হলো অঘোষ, পরের তিনটা হলো ঘোষ। আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি যেটা, সেটা হলো মহাপ্রাণ, আর বাকি সবগুলো অল্প প্রাণ। দেখেন, খ এটা মহাপ্রাণ, ঘ এটা মহাপ্রাণ, আর 1, 3, 5 বিজোড়গুলো অল্প প্রাণ, জোড়গুলো হলো মহাপ্রাণ। বুঝছেন কিনা দেখেন। এবার আসেন আমরা সামনের দিকে যাই। সামনে আপনার জন্য সম্ভবত একটা পোল আছে, এই বিষয়গুলোর উপরেই সেই পোলটা আমরা অ্যান্সার করতে পারবো একটু পরেই, দেখেন কাজে লাগাই। এর আগে দেখেন, ব্যঞ্জন বর্ণের আরো কিছু সম্পূরক তথ্য আছে, সেই সম্পূরক তথ্যগুলো আমরা জেনে নিই। দেখেন, আমরা বলছি বর্গের শেষ বর্ণগুলো নাসিক্য বা আনুনাসিক বর্ণ, এরপরে বলছি তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, এগুলো হলো শীষ ধ্বনি। ভাইয়া, শীষ মানে হচ্ছে যদি স্বধ্বনির মধ্যে বাতাসের তীব্রতা থাকে সেটাকে বলা হয় শীষ। এই যে স্বধ্বনি বাতাসের তীব্রতা আছে শেষে, এই জন্য এরকমই লেখা আছে এক জায়গায়। আবার হর আরেকটা পরিচয় আছে, হকে কণ্ঠধ্বনিও বলা হয়। আপনি যদি উচ্চারণ করেন হ, দেখবেন কণ্ঠের ভিতর থেকে আসছে। বলেন হ, বলেন হলুদ, ভিতর থেকে আসতেছে। এরপর তিনটা পরাশ্রয়ী, কারণ এরা নিজেরা স্বাধীনভাবে কখনো বসে না, তারা কখনো কারো কারো কোলে বসে, যেমন দুঃখ কোলে বসছে। তারপরে চাঁদ এখানে বসছে কোথায়, একেবারে কাঁধে। আর পরে দেখেন রং এবার আসছে কোথায়, পিঠে। এরা অপরের সাথে বসে, অন্যের আশ্রয়ে বসে, জন্য তারা পরাশ্রয়ী। বাংলায় একাক্ষর শব্দে, এটা হলো একাক্ষর শব্দে, একাক্ষর মানে মনোসিলেবল। মনোসিলেবল মানে কি, ইংলিশে আপনারা সিলেবল পড়ছেন না, সে সিলেবলের যদি একটা সিলেবল হয় সেটাকে মনো হয়। সিলেবল কি হয়তো অনেকে ভুলে গেছেন। দেখেন, আপনি একটা ওয়ার্ডের যতটুকু কোনো গ্যাপ ছাড়া উচ্চারণ করেন, গ্যাপ ছাড়া মানে হচ্ছে আপনার কোথায় গিয়ে পড়ে না। যেমন দেখেন, আপনি উচ্চারণ, সহজ উদাহরণ দিচ্ছি, পেন, কোনো গ্যাপ ছাড়া উচ্চারণ করলে ব্রিটিশ ইংলিশটা ফলো করি, সেক্ষেত্রে আমরা যেগুলো পাঠ্যপুস্তকে আছে, ইনক্লুড করা হয়েছে, আমরা সেগুলোই এখনো ফলো করব। সমার্থক শব্দ কোথায় থেকে পড়বো? সমার্থক শব্দ পড়ার জন্য আমি আমি পার্সোনালি আমার একটা আহ অনেকগুলো বই আছে, বাজারে পড়তে পারেন। বাট আমি পার্সোনালি আমার একটা বই, নরমালি বইয়ের সবকিছু আমার ভালো লাগেনি। বাট সমার্থক শব্দটা কেন জানি ভালো লেগেছিল। একটা বই, আ আ মানে বইটার নাম মনে পড়ছে না আমার এখন। অনেকগুলো বই আছে, আপনি পড়বেন। অয় সংবৃত, অসংবৃত। অসংবৃত হয় না, বিবৃত হয়। নরমালি এর উচ্চারণ ২ রকম হয়। এর উচ্চারণ ২ রকম হয়। একটা একটা ও। এর উচ্চারণ ২ রকম। এবং ও। একটু খেয়াল করেন। এবং ও, এই দুটো উচ্চারণ করতে গিয়ে, কোনটা উচ্চারণ করতে গিয়ে আপনার মুখটা অপেক্ষাকৃত গোল হয়ে যাচ্ছে। অ উচ্চারণ করতে গিয়ে মুখটা গোল হচ্ছে, না ও উচ্চারণ করতে গিয়ে মুখটা গোল হচ্ছে? প্লিজ একটু চ্যাট বক্সে লিখেন যে অ যখন আপনি উচ্চারণ করছেন মুখটা গোলাকার হয়ে যাচ্ছে, না ও উচ্চারণ করতে গিয়ে মুখটা গোলাকার হয়ে যাচ্ছে? আমার মনে হয় ও উচ্চারণ করতে গিয়ে আপনার মুখটা গোলাকার হয়ে যাচ্ছে। সুতরাং যখন এর উচ্চারণ ওর মতো হয়ে যাবে, মুখটা গোলাকার হয়ে যাবে, তখন সংবৃত হয়ে যাবে। আর যখন এর উচ্চারণ এর মতো হবে, মুখটা অপেক্ষাকৃত কম গোলাকার হবে, সেটা বিবৃত হয়ে যাবে। মানে আপনি যেটা অসংবৃত বলছেন। ঠিক আছে? উচ্চারণ ২ রকম। আর ও। মুখ গোলাকার হলে সংবৃত, মনে রাখবেন। কাউসার ভাই শুরু করবেন? শুরু করতে পারেন, সমস্যা নেই তো। জাস্ট অল্প একটু সময় লাগবে, আমরা খুব আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি আরো কোশ্চেন নিচ্ছি। একটু প্লিজ। ধ্বনি, এটা ৩ টা স আর হ, যেহেতু আমার কাছে আমি ওয়াকম নাই, আমি মুখে বলে যাচ্ছি। আর শীষ ধ্বনি আর ঊর্ধ্বধ্বনি হচ্ছে ৪ টা।
কোনো কোনো বইয়ে ৩টাকে শীর্ষধ্বনি বলা হয়েছে, হকে আলাদা করে রাখা হয়েছে। 19 এর বোর্ড বইয়ে আবার হকে কোথাও ঊর্ধ্বধ্বনি বলা হয়েছে, শীর্ষধ্বনি বলা হয়েছে। ৩ স্বর হ, শীর্ষ বা ঊর্ধ্বধ্বনি বলা হয় এই ৪টাকে। এর মধ্যে প্রথম যে ৩টা স আছে, এই ৩টা শকে কিন্তু অঘোষ অল্প প্রাণ বলা হয়। আর হকে বলা হয় ঘোষ মহাপ্রাণ। হ কিন্তু মূলত কণ্ঠধ্বনি ও জিহ্বামূলীয়। কারণ হ কিন্তু ক, খ যেভাবে উচ্চারণ করি আমরা, মনে আছে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনিটা? যে প্রথম যে ৫টা বর্ণ ছিল, বর্গের প্রথম ৫টা বর্ণ। এই ৫টা বর্ণের মধ্যে হকে কিন্তু কণ্ঠধ্বনিও বলা হয়। কারণ ঠিক ক, খ এর মতো কিন্তু কি হচ্ছে? ক, খ, গ আপনি উচ্চারণ করেন না? দেখতে পাবেন যে একদম ভেতর থেকে আসছে, জিহ্বামূল থেকে আসছে। কোথাও কোনো বাধা না পেয়ে একদম ভেতর থেকে চলে আসছে। তাই না? হ ঠিক একইভাবে উচ্চারিত হয়। মূলত হকে বলা হয় ঘোষ মহাপ্রাণ। আর প্রথম ৩টা স আছে, ৩টা শকে বলা হয় অঘোষ অল্প প্রাণ। ঠিক আছে? ৪টা শীর্ষধ্বনি বর্ষধ্বনি। আর অনুস্বার আর বিসর্গ ও চন্দ্রবিন্দু এই ৩টাকে বলে পরাশ্রয়ী বর্ণ। কারণ এই ৩টা আপনি কখনোই বুঝতে পারবেন না। একা, একা এগুলো কখনোই উচ্চারিত হতে পারে না। কখনো ঘাড়ের উপরে উঠে উচ্চারিত হয়, কখনো মাঝে বসে, কখনো কোলে উঠে উচ্চারিত হয়। ঠিক আছে? যেমন এগুলো যেহেতু একা, একা উচ্চারিত হতে পারে না, অন্যের উপর ভর করে, আশ্রয় করে উচ্চারিত হয়, ব্যবহৃত হয়। এগুলো বলা হয় পরাশ্রয়ী বর্ণ। যেমন আপনি দেখবেন দুঃখ, দেখবেন মাঝখানে বিসর্গ বসছে, কোলে উঠে বসে আছে। রং, একটা কথা আছে, অনুস্বারের উচ্চারণ কিন্তু উময়ের মতো হয়। আর বিসর্গ এর উচ্চারণ হয়ের মতো হয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু মাথায় রাখবেন যে বিসর্গ এর উচ্চারণ কিন্তু হয়ের মতো হয়। আর অনুস্বারের উচ্চারণ উময়ের মতো হয়। আর বাংলা একাক্ষর শব্দে স্বরে এবং অদীর্ঘ, একাক্ষর শব্দ কি? অক্ষরটা বুঝিয়েছে নিশ্চয়ই। ভাইয়া বলেছে, আমি বলছি। অক্ষর হচ্ছে আপনি একদমে, অর্থাৎ যতবার গ্যাপ দিয়ে একটা ওয়ার্ডকে ভেঙে উচ্চারণ করতে পারবেন, রেলিভেন্ট গ্যাপ। ঠিক আছে? একটা অংশকে যতবার গ্যাপ দিতে পারবেন, একটা অংশকে যতবার গ্যাপে উচ্চারিত করতে পারবেন। যেমন গোলাপ, দেখেন একটা শব্দ গোলাপ, এটাকে কয় ভাগে ভেঙে আমরা উচ্চারণ করতে পারছি? গোলাপ। গোলাপ একটা শব্দ, আমরা ২ ভাগে ভাঙতে পারছি। গোলাপ অর্থাৎ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু আপনি একদমই উচ্চারণ করতে পারছেন। ঠিক আছে? গোলাপ, দ্যাট ইজ অক্ষর। এখানে ২টা অক্ষর। এখন মনোসিলেবল কি বোঝানো হয়েছে? সিলেবল মানে একাক্ষর। সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। ঠিক আছে? অক্ষর হচ্ছে শব্দাংশ, অক্ষর লেটার না। যেমন পাগল, পা-গোল ২টা অক্ষর। ছাগল, ছাগল ২টা অক্ষর। হাসপাতাল কয় ভাগে ভেঙে উচ্চারণ করতে পারছেন? হাস-পা-তাল। এখানে ৩টা অক্ষর। আশা করি বুঝতে পেরেছেন। এখন মনোসিলেবল কোনগুলো? যে সকল শব্দের অক্ষর মাত্র একটা, একাক্ষর শব্দ, তাকে বলে মনোসিলেবল। আজ একটা অক্ষর, আজ একটা অক্ষর, এটা মনোসিলেবল। বুঝতে পেরেছেন? আবার ভোর, এটা মনোসিলেবল, একটা অক্ষর। জোর একটা অক্ষর। এবার একাক্ষর শব্দের স্বরে আ এবং ও এর উচ্চারণ দীর্ঘ হয়। কিভাবে দীর্ঘ হয়? আমি একটু বলছি। একাক্ষর শব্দে কি করে আ এবং ও এর উচ্চারণ দীর্ঘ হয়? যেমন আমাদের কয়টা অক্ষর? একটু খেয়াল করেন। আ, মা, দের ৩টা অক্ষর। আমাদের ৩টা অক্ষর। আর আজ মানে টুডে যেটা, আজ এখানে একটা অক্ষর। তো আমাদের এই শব্দে স্বরে আ এর উচ্চারণ কতটুকু দীর্ঘায়িত হচ্ছে? আর আজ এই শব্দটিতে স্বরে আ এর উচ্চারণ কতটুকু দীর্ঘায়িত হচ্ছে? আপনারা চ্যাট বক্সে একটু কমেন্ট করে জানান তো। আমাদের এই শব্দটিতে আ এর উচ্চারণ কম, নাকি আজ এই শব্দটিতে আ এর উচ্চারণ কম? মানে সময়টা কম। কোনটা সময় বেশি নিচ্ছে? স্বরে আ কোনটাতে সময় বেশি নিচ্ছে? আজ নাকি আমাদের? কাইন্ডলি একটু জানান, বুঝতে পারবো তাহলে। ভেরি গুড। আজ বেশি, আজই বেশি। আজ কারণ হ্যাঁ, আমাদের কম টাইম। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আবার পরে চলে আসি। একটু খেয়াল করেন। আজ, হ্যাঁ, কারণ কি? এটা একাক্ষর। আর একাক্ষর হলে কি হয়? একাক্ষর হলে কিন্তু স্বরে আ এর উচ্চারণ দীর্ঘ হবে। একইভাবে ও এর উচ্চারণ একইভাবে দীর্ঘ হবে। ভোর। ওকে, এখানে একাক্ষর, ও এর উচ্চারণ দীর্ঘ হয়েছে। ওকে। চলুন পরের স্লাইডে আমরা যাই। একটু কাইন্ডলি দেখেন তো। মেইন স্লাইডে চলে যাই আমরা। মেইন স্লাইডে এখানে পড়েছে। ওকে। আর র হচ্ছে কম্পনজাত। র উচ্চারণ করতে গিয়ে কাঁপে। ডাইবিন্দু র আরেকটা ওয়ার্ড যোগ করে, লেটার যোগ করতে হবে এখানে। ডাইবিন্দু র ঢাই শূন্য র। ওইটাও তারুণ জাত।
ওইটা দুইটা আমরা তারুণ চাঁদ বলা হয়। তারুণ মানে বেশি কাঁপা। মানে বলে, তোমার তাড়নায় আর থাকা গেল না, তোমার যন্ত্রণায়, তোমার বেশি কাঁপাকাঁপিতে আর টেকা গেল না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে তারুণ হচ্ছে বেশি কাঁপা। ঠিক আছে, ডাইবিন্দুরা ডাই শূন্যরা। ওকে, লকে বলে পার্শ্বিক। পার্শ্বিক মানে ল উচ্চারণ করবেন, জিভের দুই পাশ দিয়ে হাওয়া বের হবে। ল, একটু কাইন্ডলি চেষ্টা করে দেখেন। ল, দুই পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, এই জন্য বলা হয় লকে পার্শ্বিক ধ্বনি। আর এখানে বলা আছে, ভাইয়া তো বলে দিয়েছে, 25 ও 26 নম্বর পৃষ্ঠার যুক্ত ব্যঞ্জন গুলো একটু নিস্তারিত পড়ে নেবেন। ওকে, আর কিছু আছে কিনা এখানে? আর কিছু এখানে পরে স্লাইডে। ও, একটা পোল চলে এসেছে আপনার জন্য, যে কোনটি ঘোষ মহাপ্রাণ মনে আছে নিশ্চয়ই? প্রথম দুটো অঘোষ, বাকি তিনটা ঘোষ। তাহলে আপনি পোলটা লঞ্চ করে দেন সৌরভ দা। হ্যাঁ, পোল আপনার লঞ্চ করা আনসারটা। হয়ে গেছে। ওকে, আপনার আনসার আর এর করেন মধ্যে তাহলে। আমি একটু বলি, কাউসার ভাইয়া যদি রেডি হয়ে থাকে একটু আমাদেরকে একটু জানাই, তাহলে আমরা বন্ধ করে দিতে পারবো আর কি। রেডি আছেন ভাই? আপনি চাইলে এখন আমরা ভাইকে ওকে, পোলটা চলতে থাকুক, ওকে, ঠিক ভাইয়া আছে। শেয়ার করে হ্যাঁ, দিক। পোলটা। সন্ধির প্রশ্ন হচ্ছে বিশেষ নিয়মে সাধিত যেগুলো আছে সেগুলো থেকে। তারপরে সন্ধির প্রশ্ন হইছে আপনার হচ্ছে বিসর্গ থেকে, বিসর্গ সন্ধি যেগুলো আছে সেগুলো থেকে। তো সন্ধি থেকে আমরা ইম্পর্টেন্ট রুল, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, দোকান থেকে কিছু কিছু রাখছি। আর আপনাদের জন্য নিপাতনে সিদ্ধ, স্বর এবং ব্যঞ্জন যেগুলো আছে সেগুলোও রাখছি। উদ্দেশ্য থেকে প্রায় সময় যদি সহজ প্রশ্ন হয় এটাও দিতে পারে। ধ্বনিগত মাধুর্য সম্পাদন, অর্থাৎ একটা শব্দকে আপনি এমনভাবে বিল করবেন সন্ধির মাধ্যমে যেন আপনার শুনতে ভালো লাগে। আর স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা মানে হচ্ছে আপনি শব্দটাকে এমন জায়গায় নেবেন যেন আপনার সহজে উচ্চারণ করতে পারেন। যেমন আমি বিদ্যা আলোয় যাই, কথাটা শুনতে যতটুকু আপনি মানে উচ্চারণ করতে যেমন লাগে, তার থেকে আমি বিদ্যালয়ে যাই যদি বলেন তখন কিন্তু আরেকটু সহজ উচ্চারণ হয়। আর ধ্বনিগত মাধুর্য কি? মাধুর্য আপনারা জানেন যে শুনতে ভালো লাগা। কচু যোগ আদা যোগ আলু সমান সমান কচ্চাদ আলু। সন্ধি করার পরে আপনি দেখলেন যেটা হয়েছে সেটা শুনতে ভালো লাগছে না, সুতরাং যেখানে ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না সেখানে সন্ধি করারও নেই, এটাও একটা রুল আছে। তো এই দুইটা উদ্দেশ্যে আমরা সন্ধি করব। এরপরে দেখেন সন্ধির এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে। বাংলা সন্ধিগুলো 2 রকমের, স্বর আর ব্যঞ্জন। আর তৎসম সন্ধিগুলো 3 রকমের, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। এরপর আসেন সামনের দিকে যাই। আপনার জন্য সন্ধির কিছু নিয়ম আমরা দিয়েছি এখানে। স্বর সন্ধির প্রথম নিয়মটা, তারপরে স্বর সন্ধি থেকে আরো কিছু নিয়ম দিছি। এগুলো দিছি একমাত্র শুধু যেন আপনি কি করেন, প্র্যাকটিস করেন এবং এগুলো আপনি বুঝেন। যেগুলো আপনার জন্য বেশি প্রবলেম সেগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। সামনের দিকে আসেন। দেখেন স্বরসন্ধির বইয়ে এটা হচ্ছে 13 নম্বর নিয়মটা, আমি বলে দিই একদম। স্বরসন্ধির বইয়ের এটা 13 নম্বর নিয়ম। যদি ভালো করে দেখেন, খেয়াল করেন, এখান থেকে প্রত্যেকটা উদাহরণ পরীক্ষা আসছে, প্রত্যেকটা। একটাও না এরকম একাধিক পরীক্ষা আসে নাই, প্রত্যেকটা এক্সাম্পল বিভিন্ন পরীক্ষা আসছে। খেয়াল করেন, এই যে এ ওই আর ও ও বলছে এই কারগুলোর পরে এ এবং ওই থাকলে তাদের জায়গায় ওই হয় আয় হয়, অর্থাৎ এর জায়গায় হবে ওই আর ওই এর জায়গায় হবে আয়। সেটা কিরকম উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করে দিই। খেয়াল করেন, আমি বললাম নে, নের মধ্যে কি আছে? এ আছে, তো এ থাকলে কি হবে? অয়। এখন খেয়াল করুন তো, নে যুগ নয়ন, নয়ন যদি আপনি উচ্চারণ করেন নয়ন, নয়, এই নয়নের ভিতরে ওই আছে না? আবার খেয়াল করুন তো, ওই, ওই থেকে যদি থাকে সেখানে কি হয়? আয় হয়, আয়। এখন নিচে আসেন, দেখেন ওই, এই যে নই, এর মধ্যে কি আছে? একটা নায়ক বললে নায়ক, নাই, আয় আছে একটা এটার ভিতরে। কথা বুঝতে পারছেন? এবং এরপরে দেখেন ও এবং ও যদি থাকে তখন সেখানে এক জায়গায় অব হয় আর এক জায়গায় আব হয়। এখন খেয়াল করেন তো কিভাবে ও থাকলে কিভাবে অব হয়, আব হয়। পরের উদাহরণে দেখেন, পো যোগ অন সমান সমান পবন। ভাইয়া পো বললে কি আছে? এখানে ও আছে। এখন পবন বললে আমার সাথে বলেন পবন, পব, পব, অব, একটা অব আসছে এটার ভিতরে। আবার দেখেন লো যোগ অন লবণ, লোর ভিতরে কি আছে? একটা ও আছে। লবণ বললে এখানে কি আসতেছে? একটা অ। বুঝতে পারছেন? এবং ও যেখানে আছে তার জন্য কি হয়? আব হয়। পরের উদাহরণটা খেয়াল করেন, পৌ যোগ অক সমান সমান হলো পাবক, পাব। দেখেন পৌ, এখানে আছে কি? ও আছে, ও, পৌ যোগ অক পাবক। এখন পাব বললে পাব অক, তাহলে পাবকের ভিতরে কি আছে? একটা আব আছে। কথা বুঝতে পেরেছেন? গো অব হইছে। বুঝতে পারছেন কি কথাগুলো? এরপরে আসেন দেখেন নিপাতনের সিদ্ধ, আপনার স্বরসন্ধিগুলো একটু খেয়াল করেন। নিপাতনের সিদ্ধ মানে কি? আমরা জানি যে নিপাতনের সিদ্ধ মানে, জানি না আমরা? এই কথাটার সাথে আরেকটা কথা আজকে থেকে আপনি একটু কষ্ট করে অ্যাড করবেন আপনার বোঝার সুবিধার্থে। নিপাতনের সিদ্ধ মানে নিয়ম মানে না, আর নিপাতনের সিদ্ধ মানে হলো কেন নিয়ম মানে না? কারণ হওয়ার কথা ছিল একরকম,
হয়ে গেছে আরেক রকম। হওয়ার কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। সেটা কিভাবে দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। যে প্রথম উদাহরণ যেটা আছে আপনার বইয়ের, এই যে কুল, আরেকটা হলো অটা। এখন স্বরসন্ধির প্রথম নিয়ম অনুযায়ী দুইটা অ মিলে একটা আ হয়। তো ল সাথে কি আছে, একটা অ, আর অটার মধ্যে কি আছে, অ। তো দুইটা অ মিলে যদি একটা আ হয়ে থাকে, কুল যোগ অটা সমান সমান কি হওয়ার কথা ছিল ভাইয়া? হওয়ার কথা ছিল কুলাটা। কিন্তু না হয়ে আমরা আমাদের ভাষায় এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? কুলোটা নামে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কুলোটা না হয়ে হয়েছে হলো কুলোটা। এর মানে হওয়ার কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এবং এই জন্য এটা হলো স্বরসন্ধি। কথা বুঝছেন? এবং পরবর্তীতে আমি আপনাকে এটাকে ছোট্ট একটা গল্পের আকারে লিখে দেবো, যেন আপনি সহজে মনে রাখতে পারেন। কারণ নিপাতনের সিদ্ধ স্বর এবং নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন দুটোকে আপনাকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে। আপনি মনে রাখলেন এটা নিপাতনের সিদ্ধ, কিন্তু স্বর নাকি ব্যঞ্জন এটা যদি আলাদা করতে না পারেন, তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা। এরপরে আসেন, তারপরে আমরা যাই এখানে সন্ধির ব্যঞ্জন সন্ধির নিয়মে আমরা গেছি। ব্যঞ্জন সন্ধিতে খেয়াল করেন, ব্যঞ্জনে এখানে যে রুলটা ব্যাখ্যা করছে, প্রথম যদি থাকে বর্গের প্রথম বর্ণটা, আলটিমেটলি কি হয়ে যায়, বর্গের তৃতীয় বর্ণ হয়ে যায়। এখন বর্গের প্রথম বর্ণ কোনগুলো? এই ক, চ, ট, ত, প। আর তৃতীয় বর্ণ কোনগুলো? গ, জ, ড, র, দ। এখন এগুলোর তৃতীয় বর্ণ যদি হয়, উদাহরণে দেখেন, দিক যুগ অন্ত ক, এটা কোনটা আছে ভাইয়া? প্রথমটা। এখন দিগন্ত বলার সময় এটা হয়ে গেছে গ, এটা হয়ে গেছে তৃতীয়টা। ঠিক কিভাবে চ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণের বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় লাইনের চ হয়ে গেছে কি বর্গীয় জ, অজন্তা। তাহলে এটা আপনি বুঝবেন। তারপরে এখানে দেখেন যে বিসর্গের জন্য কি হয়, কখনো একটা ওকার হয়। এখান থেকে পরীক্ষায় আসছিল সদ্যজাত 38-এর কোশ্চেনে। তারপর আসেন সামনের দিকে, এইখানে দেখেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই ষোড়শ, বনস্পতি, একাদশ, বৃহস্পতি, পরস্পর, তস্কর, তারপরে গোষ্পদ, আশ্চর্য, তারপরে হচ্ছে আপনার মনীষা, হিংস্র, গব্য, নাব্য, দুলুক, পতঞ্জলি, হরিশ্চন্দ্র। এখন এখানে একটা ছোট্ট গল্প আছে অলরেডি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনের জন্য। এটা কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। আমি আপনাকে নিপাতনে সিদ্ধ সরল গল্পটাও লিখে দেবো পাশাপাশি, যেন আপনি সহজে মনে রাখতে পারেন। এখন আসেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এটা কোনগুলো? এই যে একটু আগে পড়ছিলাম কুলোটা, এখান থেকে এটা পুল হবে ভাইয়া, একটু মনে রাখেন, একটু খেয়াল করেন। কুলোটা নারীরা, কুলোটা নারী মানে হচ্ছে যে নারী তার ফ্যামিলি এবং সমাজ, কুলোটা বলা হয়। কুলোটা নারীরা প্রৌঢ়জন, প্রৌঢ় মানে বুড়ো, ও অন্যান্যদের, নারীরা প্রৌঢ়জন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে, গবাক্ষ মানে কি ভাইয়া? গবাক্ষ মানে জানালা। গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে। তাহলে কুলোটা নারীরা প্রয়োজন এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে। মার্তণ্ড শব্দের অর্থ হলো সূর্য। অন্যদিকে শুদ্ধোধন, এটা মহাভারতের একটা ক্যারেক্টার। অন্যদিকে সঙ্গে নিয়ে, গবেন্দ্র আরেকটা ক্যারেক্টার, সঙ্গে নিয়ে অক্ষৌহিণী সহযোগে, অক্ষৌহিণী শব্দের অর্থ হলো সেনাবাহিনী। অক্ষৌহিণী সহযোগে মানে অক্ষৌহিণী নিয়ে বিম্বষ্ট রমণীকে অপহরণ করতে যাচ্ছে। বিম্বষ্ট রমণী ভাইয়া, বিম্বষ্ট মানে বিম্বযোগ ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট, আর বিম্ব মানে হচ্ছে লাল। বিম্বষ্ট রমণী মানে যে মেয়ের লাল ঠোঁট। বিম্বষ্ট রমণীকে অপহরণ করতে যাচ্ছে। তো যেগুলো আমরা এগুলোকে আমি এখানে নিয়ে আসছি একটা গল্পের আকারে। তাহলে আপনি মনে রাখবেন, কুলোটা নারীরা প্রৌরজন এবং অন্যান্য মানুষের সাথে গবাক্ষে বসে দেখছিল তাকে, মার্তণ্ডকে মানে সূর্যকে। সূর্যের অনেকগুলো সমার্থক শব্দ হয়, সূর্য, রবি, কিরণ, তপন, ভানু, আদিত্য, আফতাব, সবিতা, মিহির, অর্ক, এরকম অনেকগুলো আছে, আপনি এগুলো মুখস্থ করবেন। তো সূর্যকে দেখছিল। অন্যদিকে শুদ্ধোধন, সে একটা ক্যারেক্টার, সেই গল্পের ভিলেন। সে গোবিন্দ্রকে বলছে চল,
বিম্বষ্ট একটা সুন্দর মেয়ে আছে, তাকে কিডন্যাপ করে নিয়ে আসি। গবেন্দ্র বলছে তুমি আর আমি গেলে হবে না, কারণ ওর বয়ফ্রেন্ড বডি বিল্ডার, মায়েরা ভর্তা বানায় দিব। আরো সাথে নিয়ে চলো অক্ষহিনী। অক্ষহিনী মানে কি? সেনাবাহিনী নিয়ে চলো। তো বিন্দুর এবং শুদ্ধোধন সেনাবাহিনী নিয়ে কি করছে? বিম্বষ্ট মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছে। এই ছিল গল্পের থিম। এরপরে আসেন সামনে আমরা বিসর্গ থেকে পড়বো। বিসর্গ রজাত এবং স্বজাত। ভাইয়া জাত শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। রজাত মানে র থেকে উৎপন্ন হয়েছে, আর স্বজাত মানে হচ্ছে স থেকে উৎপন্ন হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন যেহেতু বিষয় আমরা এই কথাটাকে আমাদের মতো একটু সহজ করে লিখতে পারি না, আমরা লিখতে পারি রজাত বিসর্গ মানে র সমান সমান বিসর্গ। বিসর্গ যদি র থেকে আসা থাকে, স্বজাত বিসর্গ মানে স সমান বিসর্গ, তাহলে বিসর্গ যদি স থেকে আসা থাকে, এখন আপনি যেখানে বিসর্গ পাবেন সেখানে র দিতে পারবেন, যেখানে বিসর্গ পাবেন সেখানে স দিতে পারবেন, কারণ দুটো সমার্থক। বিষয়টা অনেকটা আপনার ম্যাথের মতো। আপনি অঙ্কে যখন এক্স প্লাস ওয়াই সমান সমান 5 পান, আবার সূত্রে ভাঙার সময় যেখানে এক্স প্লাস ওয়াই পাইছেন সেখানে আবার মান হিসেবে কি বসাই দেন? 5 বসাই দেন। তো ঠিক একইভাবে এখানে আমরা খালি মানটা বসাবো, অর্থাৎ রর মান বিসর্গ, সর মান বিসর্গ, দ্যাট মিনস একটা জায়গায় আরেকটা বসাবো, কর্ম সারা। কথা বুঝতে পারছেন? এখন দেখেন এই যে শব্দটা দুর্বার, দুর্বারকে আলাদা করেন, একটা হলো দু আর একটা হলো বার। উপরে র ছিল রেফ হিসেবে, সেটাকে একইভাবে আপনার দুর্যোগ, এখানে কি আছে? একটা দু আছে আর একটা আছে হলো যোগ। আপনার রেফ হিসাবে কোথায় আছে বিসর্গটা? উপরে আছে, তারে খালি কি করবেন? নিচে নামাই দিবেন, কাজ হয়ে যাবে। ঠিক একই সিস্টেমে তাহলে এখন নমস্কারটা আপনি করে দেখান তো। নমস্কার, এখানের মধ্যে দুইটা অংশ, একটা নম আর একটা হচ্ছে কার। যেটা হলো স হিসেবে ছিল, এই যে স, সেটাকে আপনি বিসর্গ না বানায় দিবেন, কাহিনী শেষ। ঠিক একইভাবে যেটা তিরস্কার, এখানে কি আছে? একটা হলো তীর বা তীর, আর একটা হলো কি? কার। আর যেটা স ছিল সেটাকে আপনি কি করলেন? বিসর্গ বানাই দিলেন। যেটা হলো আপনার পুরস্কার, সেম কাহিনী। তো পুরো আর কারটাকে আলাদা করে দেন, যেটা স ছিল সেটাকে বিসর্গ বানায় দেন, মামলা ডিসমিস। কথা বুঝতে পারছেন? সেম কাহিনী এখানেও এই কিছু কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের জন্য রেখে দিছি, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। এরপরে আসেন নেক্সট আপনাদের জন্য এর একটা পোল কোশ্চেন। এই পোলটা অ্যান্সারের প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার উচ্চারণের সুবিধা। রবীন্দ্র, একটা রবি একটা ইন্দ্র, দুটোই রস্যইকার, সুতরাং পরে দীর্ঘইকার হবে। বাগাড়ম্বরের মধ্যে একটা হচ্ছে বাক আর একটা হচ্ছে আড়ম্বর, মানে বেশি বেশি কথা বলা, এই জন্য অম্বর হবে না। অম্বর মানে আকাশ, আর আড়ম্বর মানে বাড়াবাড়ি। বাগাড়ম্বর মানে কথার বাড়াবাড়ি, এই জন্য একটা বাক আর একটা আড়ম্বর। তারপরে জনৈক, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কি? একটা হলো জন আর একটা এক। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা? আমরা একটু আগে পড়ে আসছি, ওই যে বৃহস্পতি বনস্পতির মধ্যে তারা দুজনে চোর ছিল, তারা পরস্পর ছিল তস্কর। সন্ধি আলোচনা করা হয় ব্যাকরণের ধ্বনি তত্ত্বে, কারণ এখানে ধ্বনি নিয়ে যাবতীয় কাজ হয়। তারপরে ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ, একটা হলো শট আর একটা হচ্ছে ঋতু। আর রত্নাকর শব্দের অর্থ হলো রত্নের আকর বা রত্নের খনি, এটা সমুদ্র শব্দের সমার্থক শব্দ। রত্ন মানে রত্ন, আর আকর শব্দের অর্থ হল খনি, সুতরাং রত্নাকরের সন্ধি বিচ্ছেদ হলো রত্নযোগ আকর। তারপরে আসেন প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় আপনাকে সারা জীবন জ্বালাইছে, আপনার একাডেমিক লাইফে এটা প্রবলেম করছে, আপনার ইন্টারমিডিয়েটে কিছু সমস্যা হয়েছে, আপনার বিসিএস ও প্রকৃতি প্রত্যয় থেকে প্রচুর কোশ্চেন হয়, এবং আমরা প্রত্যেকে মোটামুটি কাছাকাছি লেভেলের সমস্যায় ভুগি। আজকে আসেন সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, প্রকৃতি প্রত্যয় থেকে আমার অভিজ্ঞতা বলে আমি যেটা বলে সেটা হলো, আমরা প্রথমত মুখোমুখি হয়ে যে সমস্যাটার, এটা কি সংস্কৃত না বাংলা, বা প্রকৃতির মধ্যে এটা কি কৃত প্রত্যয়, ঠিক করতে পারি না। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা ডিসিশন নিতে পারি না, বুঝতে পারি না যে একটা শব্দের প্রকৃতি দেখতে একরকম, শব্দটা দেখতে আরেক রকম। দেখেন, আপনারা যে পেজ দেখতেছেন সেই পেজের একদমই নিচে এখানে দেখেন বচ যুগ উক্তর মধ্যে আছে। দেখেন, এই উক্তর যেটা মূল সেটা হলো বচ লেখা আছে। ভাইয়া, আপনাদের সবার আমার মতোই মনে হয় না? একসময় আমরা মনে করতাম যে উক্ত তো উকযুক্ত হলে ভালো হয়, কিন্তু উক্তর ভিতরে বচ কি করে আসলো? এই প্রশ্নগুলো আমাদের ম্যাক্সিমামের কমন। আসেন সেটা বোঝার জন্য আমরা পরবর্তী যে স্লাইডটা, ওটা একটা ব্ল্যাঙ্ক, ওখান থেকে কিছু জিনিস আপনাকে আমি সহজ কিছু স্লাইডে নিয়ে যাচ্ছি। একটু খেয়াল করেন তো, আমরা বললাম যে পর যোগ আই
সমান সমান হলো পড়াই। আচ্ছা, তারপরে খেয়াল করেন, চালু করছেন না বন্ধ করছেন? চালু করেন। আচ্ছা, পরযোগ আয় সমান সমান পড়াই, এটা একটা। আরেকটা শব্দ খেয়াল করেন তো, এই হলো ঢাকা যোগ আই সমান সমান কি হবে? এটা ঢাকাই। আচ্ছা, এখন এই জায়গায় একটা খেলা আছে, দেখেন দুখানেই আই, এটা হলো কমন। আচ্ছা, এখানে আই বসছে কার সাথে? পর, এটা ধাতুর সাথে। যেটা ধাতু তার আরেক নাম হলো ক্রিয়ামূল। তো ক্রিয়ামূলকে আমরা কি বলি? ক্রিয়া প্রকৃতি বলি। ধাতু যদি ক্রিয়ামূল হয়, ক্রিয়াটা হলো, ক্রিয়ামূলটা হলো ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা বসে তাকে আমরা সবসময় কি বলি? কৃত বলি। কারণ ক্রিয়াটা আসছে কই থেকে? ধাতুটা আসছে ক্রিয়ামূল থেকে, আর ক্রিয়া মানে হলো কৃত। ঠিক একইভাবে এখানে দেখেন ঢাকা যোগ আই, ঢাকাই। ঢাকা যেহেতু নাম, নামের সাথে যে প্রত্যয়টা বসে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি তদ্ধিত। তাহলে এখান থেকে একটা সহজ জিনিস শিখলাম, ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয় বসলে তার নাম হবে কৃত, তদ্ধিত। আচ্ছা, এখন দেখেন তো এখানেও শুরুতেও আই, নিচেরটার মধ্যেও আই। আচ্ছা, তো আই এক জায়গায় তার পরিচয় হয়েছে কৃত, আরেক জায়গায় আয়ের পরিচয় হয়েছে তদ্ধিত। এটা কেন হয়েছে ভাইয়া? এটা হয়েছে একটাই কারণ, কারণ আয়ের পরিচয় নিজের উপরে ডিপেন্ড করে না, সে কার সাথে বসলো তার উপর ডিপেন্ড করে। সে এখানে ধাতুর সাথে বসার কারণে তার পরিচয় কৃত হয়েছে, আর এখানে নামের সাথে বসার কারণে তার পরিচয় তদ্ধিত হয়েছে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? তাহলে একটাই পরিচয়, সেটা কি হইতে পারে? একটা প্রত্যয় কৃত হইতে পারে, তদ্ধিত হইতে পারে, ডিপেন্ড করবে কার সাথে বসছে। এখন দেখেন এই পর যদি হয় তার সাথে আ দিলেন, এবার হলো পড়া, কিন্তু এই বাঘে হয়, এবার হলো বাঘা। তো দুই জায়গাতেই তো আর পরিচয় পড়ার মধ্যে কি হবে? কৃত, কারণ ধাতুর সাথে বসছে। বাঘের জায়গায় কি হবে? তদ্ধিত, কারণ সে নামের সাথে। এখন অনেকে বলবেন, হ ভাইয়া বুঝতে পারছি, যদি ক্রিয়াবাচক শব্দ হয় তার মূলটা হবে ধাতু। যেমন পড়াই ক্রিয়াবাচক শব্দ, তার মূলটা পর, ধাতু হইছে। ঢাকায় নামবাচক শব্দ, তার মূলটা হইছে নাম। সুতরাং দেব নামবাচক শব্দ হলে তদ্ধিত প্রত্যয় বলে দেব। হ্যাঁ ভাইয়া, এখানে একটু ঝামেলা আছে। অনেক সময় ক্রিয়াবাচক শব্দের ভিতরে তো আপনি ধাতু পাইছেনই, কখনো কখনো নামবাচক শব্দের ধাতু থাকতে পারে, অর্থাৎ শব্দটা দেখতে নামবাচক কিন্তু মূলটা হবে ধাতু। সেটা কিরকম একটু দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। খেল যোগ অনা সমান সমান হলো খেলনা। এটা যেহেতু নামবাচক শব্দ, এটার মূলটা অবশ্যই কি হবে? নাম হবে। কিন্তু ভাই, খেলনা নামবাচক, তার ধাতুটা দেখেন তো, তার মূলটা কি? খেল। তো খেল তো ধাতু। ধাতু কেন? কারণ এর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করলে আলাদা আলাদা ক্রিয়াপদ হবে। খেল থেকে খেলি, খেলবো, খেললো, খেলছেন, খেলেছিস ইত্যাদি। খেলছো, খেলনা শব্দটা নামবাচক হলেও তার মূলটা ধাতু হওয়ার কারণে অনার পরিচয় কি হবে? অনার পরিচয় হবে কৃত। বুঝতে পেরেছেন? এর মানে নামবাচক শব্দের ভিতরেও ধাতু থাকতে পারে, ক্রিয়াবাচক শব্দের ভিতরে তো অবশ্যই থাকবে। ক্রিয়াবাচক শব্দের ভিতরে থাকবে 100%, অবশ্যই ক্রিয়াবাচক শব্দের ভিতরে ধাতু থাকবে। তবে নামবাচক শব্দের ভিতরে কি হতে পারে? ধাতু থাকতে পারে। এবার আসেন আমরা প্রিভিয়াস স্লাইডে যাব, একদম বাঁ হাত কা খেল। খেয়াল করেন, সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথম শব্দটা হলো খেলনা। ভাইয়া খেলনা শব্দটা কি? নামবাচক। আচ্ছা, কিন্তু নামবাচকের মূল হিসাবে কি পাইছি? ধাতু পাইছি। সুতরাং এটা কি হবে? কৃত হবে, এবং এটার মধ্যে ধাতুর চিহ্ন। শব্দটা আগে ছিল দুলনা, এখন হয়েছে দোলনা। উধ্বনিগুলো ওতে রূপান্তর। তার মধ্যে দেখেন দুল, দুল থেকে এটা ধাতু, যেহেতু দুলি, দুলব, দুলছে, দুলল, এটাও কৃত। ডুবন্ত, এটা তো বিশেষণ, ডুবছে এমন অবস্থা বোঝাচ্ছে, মূলটা হলো ডুব, এটাও ধাতু। তারপরে মোড়ক বা মোড়ক, এটা ধাতু। তারপরে দেখায়, এটা ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দ হয়েছে, আমরা জানি মূলটা ধাতু পাবো, পাইছি। চলন্ত বিশেষণ, তার মূলটা চল, এবার হয়ে গেল আবার ধাতু। শুনানি, এটা বিশেষ্য হয়, ক্রিয়াপদ হয়, তার মূলটা হলো শুন। আপনি যা কিনা খেয়াল করে দেখেন, সবগুলো ধাতু, কিন্তু সবগুলোকে ক্রিয়াবাচক শব্দের ভিতরে বসছে। ক্রিয়াপদ বিশেষণ, মোড়ক নামবাচক, দেখায় ক্রিয়াবাচক, চলন্ত আবার বিশেষণ, শুনানি বিশেষ্য হয়, ক্রিয়াও হয়, কিন্তু মূল নামবাচক। সুতরাং আমরা আলটিমেটলি কি বলবো? কৃত বলবো। এখন আপনি কি সব ডিসিশন নেবেন? কৃত হবে না তদ্ধিত হবে? অসম্ভব। আপনি ভাঙবেন, ভাঙার পরে ধাতু দেখলে কৃত, না দেখলে তদ্ধিত।
কিন্তু এখানে দেখেন ভাইয়া, এই ঢাকা শহর, পাগল, জমিদার, পাথর, ডিঙি, শিশু, সাহিত্য সবগুলি নাম হওয়ার কারণে প্রত্যয় হিসেবে যারাই আসছে সব পারবো। এখন আসেন শেষ কথা, আপনাকে নবম দশম শ্রেণীর বইয়ের 85 পৃষ্ঠাটা ভালো মতো পড়তে বলছি, এবং সে আপনাকে আমি দেখাবো একটা শব্দের সাথে তার প্রকৃতির সম্পর্কটা কিভাবে হয়েছে, কিভাবে আপনি রিলেট করবেন। আপনি যদি আন্দাজে মুখস্থ করেন তাহলে সহজেই ভুলে যাবেন, আর যদি বুঝে মুখস্থ করেন তাহলে ভুলার তেমন কোনো সম্ভাবনা নাই। খেয়াল করেন, আমি আপনাকে সম্পর্কটা কিভাবে রিলেট করবেন সেটা দেখাই দিচ্ছি। খেয়াল করেন, এই যে সিচ, এই সিচ মানে কি ভাইয়া? বুঝতেছি না সিচ মানে কি। আচ্ছা, সিক্ত মানে কি এবার বলেন তো? সিক্ত মানে ভেজা। তো সিক্ত মানে যদি হয় ভেজা, কোনো কিছু ভেজানোর জন্য আমরা কি করি? জমি ভেজাই কি করে? সেচ দিয়ে। এখন যেটা সেচ, তা আপনারা জানেন যে রস্যই এবং দীর্ঘই কখনো কখনো কি হয়ে যায়? এ হয়ে যায়। তখন তারে বলা হয় গুণের নিয়ম। কথা বুঝতে পেরেছেন? এই গুণ বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করতে পারছি না সময় স্বল্পতার কারণে। তো এখানে দেখেন শীত রস্যইটা কি হয়ে গেছে? ই হয়ে গেছে, মানে সেচ থেকে, এই যে সেচ, সেচের মধ্যে এ হয়। তো এই জন্য সেচের মূলটা হলো সিচ, এখান থেকে সিক্ত ভেজা। চূর্ণ মানে কি ভাইয়া? ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া। তো গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া মানে চুরমার হওয়া, চুরমারের মূল হচ্ছে চুর, এটা বোঝা যাচ্ছে। ছিন্ন মানে আলাদা, আলাদা মানে কি? ছেদ বা বিচ্ছেদ, এই ছেদের মূলটা হলো ছিদ। দগ্ধ শব্দের তো পুড়ে গেছে এমন, তো পোড়ানো মানে দাহ করা, দাহর মূলটা হচ্ছে দহন থেকে দহ। উক্ত শব্দের তো যেটা বলা হয়েছে, পূর্বে যেটা বলা হয়েছে সেটাকে বলা হয় উক্ত। তো যাহা পূর্বে বলা হয়েছে তাহা যদি উক্ত হয়, আর যেটা বলা হয় সেটা হলো বচন, তো বচনের যেটা মূল সেটা কি হবে? বচ হবে, এটাই স্বাভাবিক। তারপরে মুগ্ধ মানে মোহিত হওয়া, মোহিতর মূলটা হলো মোহ। লভ্য মানে লাভ করা, সেটার মূল হলো লোভ, সহজলভ্য থেকে। সৃষ্ট মানে বানানো, সেটার মূল হলো সৃজ, সৃজন থেকে আসছে। সৃজন মানে বানানো। ভক্তি মানে হলো ভজন, যারা হিন্দু ভাই বোন শুনছেন তারা ভালো জানেন ধর্মীয় ভজন, ভজনের মূল যেটা সেটা হচ্ছে ভজ। তারপরে রতি শব্দের অর্থ হচ্ছে, এটা রমন থেকে আসছে। রতি মানে মিলন সংস্কৃতে, রমন মানে স্বামী স্ত্রীর মিলন। এই জন্য রতির মূল আর রমনের মূল এক, সেটা হচ্ছে রম। এবার বাকি যদি কিছু শব্দ থেকে থাকে ওখানে কৌশল অবলম্বন করে একটু পেছন দিকে যাবেন, কোথা থেকে শব্দটা আসছে আপনি সহজে আশা করি রিলেট করে পড়তে পারবেন। তারপরে আসেন আমরা সামনের দিকে যাই। এইখানে আপনাদের জন্য কিছু প্র্যাকটিস দেওয়া আছে, দেখেন কিছু ভাববাচক বিশেষ্য কি করে গঠিত হয়, কি করে আপনার হচ্ছে তদ্ধিত, কিছু শব্দ এখানে দেওয়া আছে তদ্ধিতান্ত, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এরপরে আসেন প্রকৃতি প্রত্যয় থেকে বিগত বছরের কিছু প্রশ্ন যেগুলো আসছে আপনাকে সলভ করে দিচ্ছি। ডান দিকে তাকান, 40 বিসিএস থেকে প্রশ্ন, আপনারা 40ই পাইছি দুইটা প্রশ্ন। শব্দ কোনটি? খেলনা, এটা বাংলা শব্দ, 84 পৃষ্ঠায় দেখবেন। তারপরে সর্বাঙ্গীন, সর্বাঙ্গ যোগ ইন, বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ, এটা হচ্ছে মোড়ক, এটা আসছে আপনার 38 নং বিসিএস এ, এটাও একই পৃষ্ঠা, অর্থাৎ এই খেলনা আর মোড়ক একই পেজ থেকে আসা প্রশ্ন। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত, খণ্ডন যোগ ইত, খণ্ডিত। তারপরে খেয়াল করেন সহচর্য, এটার সঠিক প্রকৃতি প্রত্যয় যেটা সেটা হচ্ছে আপনার সহচর যোগ জ। মেছু, মেছু মানে কি? যিনি জেলে, যিনি মাছ ধরেন। মাছ যোগ ওয়া যোগ ও, মাছুয়া ছিল শব্দটা, এখন হয়ে গেছে মেছু, এই জন্য এটা কারেক্ট, এই জন্য এটা কারেক্ট। একটা বিবর্তন আছে উয়া দিয়ে, মাছুয়া। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠন করা হয়? আই, পরযোগ আই, বরযোগ আই, বড়াই, পড়াই, এগুলো। তারপরে আসেন সমাস। সমাসে আপনি শুরুতে আপনার জন্য একটা ছোট্ট ব্ল্যাঙ্ক পেজ নিছি, একটু খেয়াল করেন, জাস্ট এখানে আমি আপনার জন্য 2 থেকে 3 মিনিট সময় নিব। ভাইয়া সমাস শব্দের অর্থ আমরা জানি তিনটা, একটা হলো সংক্ষেপণ, আরেকটা জানি সেটা হলো মিলন, আরেকটা জানি সেটা হলো একাধিক পদের এক পদীকরণ, তাই না? বেশি বেশি পদকে মিলিয়ে একটা পদে নেওয়ার নামও সমাস, এটাকেও আমরা সমাসই বলি। এখন একটু উদাহরণগুলো একটু দেখেন। সিংহ চিহ্নিত আসন সমান সমান হলো সিংহাসন। আর তারপরে খেয়াল করেন আপনার আরেকটা উদাহরণ, জ্যোৎস্না শোভিত রাত সমান সমান হলো আপনার জ্যোৎস্না রাত।
দুটো উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। দেখেন সমাসের ভাষায় এই যে বাক্যটা এটার নাম হলো ব্যাস বাক্য, আর এই যে পদটা তার নাম হলো সমস্ত পদ। এখন আপনি বলেন তো সাইজে কি বাক্য বড় না পদ বড়? অবশ্যই বাক্য বড়। তো বড়টাকে ছোট করলাম, এটা মানে হলো সংক্ষেপণ। অনেকগুলো পদকে এক পদে পরিণত করলাম, এটা মানে হলো মিলন। সন্ধি মানেও মিলন, ওখানে ধ্বনির মিলন হয় আর সমাসে পদের মিলন হয়। আর একাধিক পদের এক পদীকরণ তো দেখতেই পাচ্ছেন, অনেকগুলো পদ মিলে একটা পদ করে ফেলছি। তো আপনাকে যেটা বুঝতে হবে, দেখেন সিংহাসন বললে পূর্বপদ হলো সিংহ আর পরপদ হলো আসন। তো সিংহাসন বললে আপনি কি সিংহ বুঝেন না আসন বুঝেন? রাজা সিংহাসনে বসছে, সিংহের ঘাড়ে না আসনে? অবশ্যই আসনে। এখানে পরপদের অর্থের প্রাধান্য আছে, কথা খেয়াল করেন। আবার জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত বললে আপনি জ্যোৎস্না বুঝেন নাকি রাত বুঝেন? আপনি রাত বুঝেন। এখানে দেখেন পরপদের অর্থের প্রাধান্য। আপনার এখানে পরপদ পূর্বপদ দেখাচ্ছি, কারণ হচ্ছে সমাসে আপনি যদি এইভাবে আগান তাহলে আপনার জন্য সুবিধা হবে। কেন বলছি? সাধারণত সমাসে ব্যাস বাক্য আসে না, পরীক্ষা আসে হলো আপনার এদিক থেকে সমস্ত পদ। তো সমস্ত পদ দেখে আপনাকে বুঝতে হবে এটা কোন সমাস। এই জন্য সমস্ত পদ নিয়ে কাজ করতেছি। আপনি যেন পূর্বপদ দেখে পরপদ দেখে বুঝতে পারেন কোন সমাস। মনে রাখবেন, এখানে যেমন পরপদের অর্থের প্রাধান্য পদের অর্থের প্রাধান্য হয়, আবার কোথাও উভয় পদের অর্থের প্রাধান্য হয়, আবার কোথাও কোনো পদের অর্থেরই প্রাধান্য হয় না। দেখেন, এই যে দেখেন আমি আপনাকে এখানে চকে দেখাইছি, আপনার গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর আমি এখানে পূর্বপদের অর্থবোধন সমাস অব্যয়ীভাব এবং অব্যয়ীভাব সমাস অব্যয় দিয়ে শুরু হয়। অব্যয় হলো উপসর্গ, অনেকগুলো অব্যয় আছে, তার মধ্যে উপসর্গটাও একটা অব্যয়। অব্যয় মানে হলো যে পদের নিজস্ব বা স্বাধীন অর্থ থাকে না, তাকে অব্যয় বলা হয়। এখন দেখেন কুল এবং জেলার অর্থ আছে, এই জন্য এগুলো অব্যয় না, কিন্তু উপর কোনো নিজস্ব অর্থ নাই, তাই এগুলো অব্যয়। এখন উপজেলা যখন আমি বলবো, উপজেলা বললে আপনি জেলা বুঝেন না জেলার থেকে যেটা ছোট সেটা বুঝেন? খেয়াল করেন তো, ঢাকার একটা উপজেলা হচ্ছে সাভার। এখন আপনি উপজেলা বলে ঢাকা বুঝতেছেন না ঢাকার একটা অংশকে বুঝতেছেন, জেলার যেটা ক্ষুদ্র সেটাকে বুঝতেছেন না, কুলের কাছাকাছি কোন এরিয়া বুঝতেছেন। এখানে উপশব্দের অর্থ হলো কাছে। অব্যয়ভাব পরীক্ষা আসার সম্ভাবনা কম, কারণ আপনি পূর্বপদে অব্যয় দেখে বা উপসর্গ দেখে আইডেন্টিফাই করতে পারবেন। তারপর আসেন পরপদ অর্থবোধক সমাস তিনটা, একটা হচ্ছে কর্মধারয়, একটা হচ্ছে তৎপুরুষ, আর একটা হচ্ছে দ্বিগু। এখন তিনটে পরপদের অর্থ প্রদান, তাহলে সমাধান করবেন কিভাবে? সমাধান আমি করছি। দেখেন, এই দ্বিগু সমাসের লক্ষণ হলো সংখ্যা থাকবে। পূর্বপদ কি দিয়ে শুরু হবে? সংখ্যা দিয়ে শুরু হবে। এখন অনেকে বলবেন ভাইয়া এই চৌরাস্তা ইয়া, অবশ্যই এটা দ্বিগু। আবার অনেকের প্রশ্ন হতে পারে ভাই সংখ্যা দিয়ে তো আরেকটা সমাস শুরু হয়, সেটার নাম সংখ্যাবাচক বহুব্রীহি। হ্যাঁ, সংখ্যাবাচক বহুব্রীহিতেও সংখ্যা থাকে, দ্বিগু সমাসেও সংখ্যা থাকে। আমরা ভিতরে গিয়ে সেটাকে কি করব? সলিউশন করে দিব কিভাবে আপনি কি করবেন। এরপরে আসেন এই কর্মধারয়, যেটা এই কর্মধারয় আর তৎপুরুষ দুটার মধ্যে পার্থক্য হলো তৎপুরুষে বিভক্তি থাকে আর কর্মধারয় উভয়পদ অর্থবোধন সমাস দ্বন্দ্ব পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম, কারণ সমস্ত পদের মাঝখানে দেখেন হাইফেন আছে। আপনি দ্বন্দ্ব দেখলে বুঝতে পারবেন মাঝখানে হাইফেন মানে এটা হচ্ছে দ্বন্দ্ব। যদি পরীক্ষা দেয় অব্যয়ভাবের মতো আপনাকে অর্থ বের করতে বলতে পারে, যেমন মা বাবা মিলনার্থে দ্বন্দ্ব হয়েছে, আয় ব্যয় এখানে বিপরীত অর্থ, অহিনকুল বললে বিরুদ্ধার্থ, কারণ সাপ আর বেজির বলবে একটা বোঝাবে আরেকটা। আপনার বহুব্রীহি সমাস মানে হচ্ছে কোন পদের অর্থ প্রধান নয়, অর্থাৎ বলবে একটা বোঝাবে আরেকটা। কিরকম দেখেন, নীলকণ্ঠ বলছি বুঝাইছি, নীলকণ্ঠ দিয়ে বোঝাই হলো শিব বা মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। এখন খেয়াল করেন, আপনি নীলকণ্ঠ বললেন, নীলও বুঝলেন না কণ্ঠও বুঝলেন না, বুঝলেন কি? বহুব্রীহি মানে বলবে একটা বুঝাবে আরেকটা। খোশ মেজাজ বললে খোশও বুঝায় না মেজাজও বুঝায় না, যার মেজাজ খুশি ওই রকম একজন ব্যক্তিকে বুঝায়। তাহলে খেয়াল করে দেখেন, আপনি বললেন খোশ মেজাজ, এরকম হচ্ছে বহুব্রীহি সমাসের আচরণ। আর পরীক্ষায় আপনাদের বেশিরভাগ আসে এই বহুব্রীহি থেকে, তারপরে এই কর্মধারয় থেকে, আর আসে হচ্ছে এই তৎপুরুষ থেকে। এই তিনটা সমাস পরীক্ষায় সব থেকে বেশি আসে। আসেন সামনের দিকে যাচ্ছি। আসেন কর্মধারয় সমাধান করে দিব, আপনি বুঝতে পারবেন কর্মধারয়ের সাথে তৎপুরুষের কি পার্থক্য। দুটাতেই পরপদের অর্থ প্রদান, তবে পার্থক্য কোথায় এটা বুঝতে পারবেন। খেয়াল করেন, মধ্যপদ লোপী মানে মাঝখানের পদ কি হবে? লোপ পাবে। লোপ পাবে মানে কি? একবার থাকবে
পরে হারিয়ে যাবে, এটার নামই হলো লোপ। এখন উদাহরণ খেয়াল করেন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখান থেকে চিহ্নিত লোপ। আর এখান থেকে সাহিত্য বিষয়ক সভা, মাঝখান থেকে বিষয়ক লোপ। স্মৃতি রক্ষার্থে শোধ, শোক প্রকাশের সভা, ঘরে আশ্রিত জামাই, মহান যে নবী, জ্যোৎস্না শোভিত রাত, সবগুলো থেকে মাঝখানের পদ লোপ পাইছে। ভাইয়া কর্মধারী থেকে যদি প্রশ্ন হয় আপনার, কর্মধারী থেকে প্রশ্ন হলে মধ্যপদলোপী থেকে আসার সম্ভাবনা এক প্রকার নাই। কারণ কর্মধারয় সমাসে মধ্যপদলোপী থেকে বেটার আইটেম হলো উপমান এবং উপমিত। এগুলো একটু কঠিন, এগুলো একটু ভেজাল আছে, বইয়ে কঠিন কঠিন ভাষায় লেখা, আমরা আপনার জন্য সহজ করে দিছি। কেমনে মনে রাখবেন দেখেন, উপমান, উপমান অর্থ হচ্ছে সমস্ত পদের বক্তব্যটা কি হবে, সত্য হবে। আর উপমিতের বেলায় সমস্ত পদের বক্তব্যটা মিথ্যা হবে বা কাল্পনিক হবে। এই যে সমস্ত পদের বক্তব্য কাল্পনিক হয় বা মিথ্যা হয়। এখন আসেন উদাহরণ দিয়ে সেগুলোকে প্রমাণ করি। কাজলের নেই কালো, কাজল কালো, আমি কাজলকে বলছি কালো, কথা সত্য, এটা উপমান, কারণ সত্য হইলে উপমান। এই যে দেখেন, ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো, এটা অর্থ হলো কালো। কেশ মানে কি, চুল, চুলও তো কালো হয়। সুতরাং এটার বক্তব্যটাও কি বললাম, সত্য বললাম। তারপরে দেখেন তুষার শুভ্র, ভাইয়া তুষার মানে কি বরফ, শুভ্র মানে সাদা, তো বরফকে সাদা বলেছি, কথা সত্য। রাঙা হচ্ছে লাল, অরুণ মানে সকালের সূর্য, কথা সত্য। ধবল মানে সাদা, দুধ তো দেখতে সাদা হয়। মিশ কালো, মিশ আসছে মিশি থেকে, মিশির ন্যায় কালো। মিশি মানে হচ্ছে পোড়ানো তামাক, ভাইয়া তামাক পোড়ালে কালো হয়, তো আমি মিশিকে কালো বলেছি, কথা সত্য। রক্তকে লাল বলেছি, কথা সত্য। গজকে মূর্খ বলেছি, গজ মানে হচ্ছে হাতি, তো হাতি প্রাণী জগতের মধ্যে সব থেকে মূর্খ হয়, সত্য হলে উপমান হয়। বুঝতে পেরেছেন? এরপরে আসেন, এখানে মুখকে বলেছি চাঁদ, এটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব নয়, এর জন্য মিথ্যা হওয়ার কারণে উপমিত হয়েছে। পুরুষকে বলেছি সিংহ, কাল্পনিক বা মিথ্যা। বাহু, যেটা বাহু আপনার পুরোটা হাত, কচুল্লতার মতো, মিথ্যা কথা। নয়নকে বলেছি পদ্মের মতো, এটাও মিথ্যা কথা। এখন আসেন পরীক্ষা, এগুলো না আসা যদি আসে, পরীক্ষায় যদি আসে মানে ফুল, তাকে কোমল বলেছেন, এটা সত্য, সুতরাং এটা কি হবে, উপমান। আচ্ছা, যদি পরীক্ষায় আসে ফুল কুমারী, এখানে কুমারীকে বলেছেন ফুল, এটা মিথ্যা কথা, এটা হলো উপমিত। পরীক্ষায় আসলে এভাবে অ্যান্সার করবেন। এবারে রূপক, পূর্বপদ আর পরপদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। ভাইয়া অভিন্নতা মানে কি, মানে দুটো মিলেমিশে কি হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এটার নামই হচ্ছে অভিন্নতা। এখন খেয়াল করেন অভিন্নতাটা কি, কিভাবে অভিন্নতাটা হয়। পূর্বপদের অর্থ যেটা হবে, পরপদের অর্থ সেটাই হবে। অর্থাৎ পূর্বপদ দিয়ে যদি বোঝায় আগুন, পরপদ দিয়ে বোঝাবে আগুন। পূর্বপদ দিয়ে যদি বোঝায় পানি, পরপদ দিয়ে বোঝাবে পানি। এবং মনে রাখবেন রূপের অন্তরাল। আরো যদি সহজ করে বলি, রূপক কর্মধারয় একটা আধ্যাত্মিক সমাস। রূপক কর্মধারয় কেমন সমাস, আধ্যাত্মিক সমাস। এখন আসেন আপনাকে সহজ উদাহরণগুলি দিলে আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন জ্ঞান প্রদীপ, এটার মধ্যে পূর্বপদ জ্ঞান, পরপদ প্রদীপ। আমি জ্ঞানকে কি বলেছি, প্রদীপ বলেছি, তো প্রদীপ মানে আলো, জ্ঞান মানে কি অন্ধকার, জ্ঞান মানে তো আলো। তাহলে পূর্বপদের যে অর্থ, পরপদের সেই অর্থ। আবার দেখেন সহজ উদাহরণ যদি বলি, পরাণ পাখি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ভাইয়া পরাণ বা প্রাণ পাখির মতো, রূপক অর্থে দুটা মিলেমিশে একাকার হয়ে গেল। শুকানল, শোকরূপ অনল, অনল যদি পুড়ায়, এটা যদি এটাও তো পুরানোর ধর্ম পালন করে, তাই দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। ক্রোধানল, অনল মানে আগুন, উত্তপ্ত বা পোড়ায়, ক্রোধ তো তরি, তরি মানে কি ভাইয়া, জীবন, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, জীবন মানে ফাইট দিয়ে বেঁচে থাকা। এই জন্য নৌকা বা তরি যেটা বেঁচে থাকা, সেটা হলো জীবন তরি, জীবন নামের তরি বা জীবন রূপ তরি। হ্যাঁ, ভব নদী, এই যে ভব নদী, আলী যাকের মারা গেছে কত দুদিন হলো, তাই না? আমরা বলছি তিনি জীবন নদীর ওই পারে চলে গেছেন। সব সময় কি হয় ভাইয়া, স্রোত বয়ে চলে, আপনার জীবনের হায়াত সেই ম্যাচ বয়ে চলতেছে, কে কদিন বাঁচবো আমরা জানি না। বুঝতে পেরেছেন কি? তারপরে খেয়াল করেন বিষাদ সিন্ধু, সিন্ধু মানে সাগর, বিষাদ মানে দুঃখ। মানুষ মাত্রই তার দুঃখকে সিন্ধু বা সমুদ্রের বিশালতার সাথে কল্পনা করতে ভালোবাসে। তারপরে দেখেন মন মাঝি, এই মাঝি হলো নৌকার নিয়ন্ত্রক, মন হলো আপনার নিয়ন্ত্রক। মাঝি যেরকম নৌকার বইটা ধরে থাকে, মন আপনার উপরে বইটা ধরে আছে। আপনি চাচ্ছেন মসজিদ মন্দিরে যেতে, আর মন আপনাকে সিনেমা হলের দিকে বেশি টানে। কথা বুঝতে পেরেছেন? জীবনের ফেলাসি হচ্ছে এটা। তাহলে কি করলাম আমরা এখান থেকে, রূপক অর্থে পূর্বপদ এবং পরপদের মধ্যে অভিন্নতা খুঁজে পেলাম।
এরপর আসেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কি বলছি, ব্যাস বাক্যে পূর্বপদে বিভক্তি যুক্ত হয় এবং সমস্ত পদে গিয়ে সেটা কি হয়, লোপ পায়। তাহলে বিভক্তি যদি লোপ পায় তার নাম হলো তৎপুরুষ, আর পরপদের অর্থ প্রদান থাকে। এখন আসেন বিভক্তি আর বিভক্তি ছাড়া এই দুইটাতে পার্থক্য হলো কর্মধারয় আর তৎপুরুষের মধ্যে। তাহলে আমরা লিখে দিলাম কর্মধারয় কি থাকে না, পূর্বপদে বিভক্তি থাকে না। আর হচ্ছে আপনার তৎপুরুষ কি থাকে ভাইয়া, পূর্বপদে বিভক্তি থাকে। একদম বড় বড় করে লিখে দিলাম। এই হচ্ছে দুইটার পার্থক্য। আসেন তারপরে যাই। তৎপুরুষের মধ্যে যেহেতু বিভক্তির গেম আছে, বিভক্তিগুলো আমি এখানে লিখে দিছি, বাংলা শব্দ বিভক্তিগুলো আপনার 7 প্রকার। এর মধ্যে প্রথমা বিভক্তি বলতে আসলে তেমন কিছু নাই। প্রথমা বিভক্তি যেহেতু নাই, আমরা বলবো প্রথমা তো নাই, বা অ আছে, অ যেহেতু নিলিন বা বিলীন সবার সাথে বিলীন হয়ে যায়। আর বাকি আছে 6টা, এই 6টা বিভক্তি নিয়ে 6 রকমের সমাস। আর তার বাইরে আরো 3টে আছে, নৈ তৎপুরুষ, অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এই হলো তৎপুরুষ সমাসের 9টা প্রকারভেদ। আমরা সবগুলো দেখার চেষ্টা করব যেহেতু এটা মেজর সমাস। খেয়াল করেন, আমরা প্রথম থেকে শুরু করছি এখান থেকে। দেখেন, দুঃখ কে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে কে থাকার কারণে যেহেতু এই যে কে লোপ পাইছে, দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়ার কারণে এটা হলো দ্বিতীয় তৎপুরুষ, এটা তৃতীয় বিভক্তি, এর জন্য এটা হলো আপনার তৃতীয় তৎপুরুষ। এরপরে বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। অনেকে প্রশ্ন করবেন ভাইয়া এই বিভক্তি চতুর্থী বিভক্তি সেটা, তাহলে দুটোকে একই সমাস হয় কিনা? দারুণ প্রশ্ন। মনে রাখবেন, আপনি কে রে এরে থাকলে সবসময় দ্বিতীয় তৎপুরুষ বলবেন, আর চতুর্থ তৎপুরুষ হওয়ার জন্য আপনার লাগবে এই জন্য বা নিমিত্ত। এই জন্য বা নিমিত্ত থাকলে আমরা সাধারণত কি বলি, চতুর্থ তৎপুরুষ বলি। মনে রাখবেন, যেখানে যেটা শুনতে ভালো লাগে যে অর্থ। এখানে বিয়ের নিমিত্তে পাগলা বললে ভালো শোনায় না বলে আমি জন্য বলছি, কিন্তু আপনি যদি লিখেন যে হজের নিমিত্তে যাত্রা, হজ যাত্রা, মালের নিমিত্তে গুদাম, মাল গুদাম, ছাত্রদের নিমিত্তে আবাস, ছাত্রাবাস, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? থাকার কারণে এটা কি হবে, আপনার স্কুল পালানোটা হবে আপনার পঞ্চমী তৎপুরুষ। চা বাগান, চায়ের বাগান, এটা ষষ্ঠী তৎপুরুষ, রয়ের লোপ পাইছে। ডান দিকে দেখেন ভালো মতো কে লোপ পাচ্ছে। তারপরে গাছে পাকা, গাছ পাকা, এ লোপ পাওয়ার কারণে কি হবে, এটা সপ্তমী তৎপুরুষ। এরপরে ষষ্ঠীর ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেগুলো আপনি দেখবেন। আমি একটা উদাহরণ দিই, দেখেন ষষ্ঠী তৎপুরুষের ব্যতিক্রম নিয়মগুলো থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। পথের রাজা সমান সমান কি হবে, রাজপথ। এখন দেখেন তো, এই পথ আছে সামনে, রাজা আছে পরে, কাজ চলে আসছে আগে, পথ চলে গেছে পরে। এই যে রিভার্স হয়ে যায়, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে। ষষ্ঠীর এরকম 7-8টা ব্যতিক্রম নিয়ম আছে, ভালো মতো দেখবেন। এরপরে বিভক্তি লোপ না পেলে সেখানে অলুক হয়, এটা একটু পরে আমরা দেখব, পরের স্লাইডে আছে। উপপদ তৎপুরুষ সমাস, আসেন এটা নিয়ে কথা বলি। বইয়ে বলা আছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে বলা হয় উপপদ, আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস। এখন সেইটা কিরকম সংজ্ঞা বুঝতেই তো আপনার মাথা হেট হয়ে যাচ্ছে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে, আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস। ঘাবড়ায়েন না, আপনাকে দেখা দিচ্ছে। দেখেন, আপনাকে এখান থেকে দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে আপনাকে জানতে হবে কোনটা কৃদন্ত পদ আর কোনটা উপপদ, তাইলে ঝামেলা শেষ। এখন এখানে দেখেন তো, মা রে, ধরে, বলে, সবগুলো কৃদন্ত পদ না? এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হয় মার যোগ এ, যেটার ভিতরে ধাতু আছে সেটা কৃদন্ত পদ হয়, তাহলে মারে কৃদন্ত পদ। ধরে একটা হলো ধর আর একটা হচ্ছে এ, সুতরাং এটাও কৃদন্ত পদ। বলে একটা হচ্ছে বল আর একটা হচ্ছে এ, সুতরাং এটাও কি কৃদন্ত পদ। এখন সংজ্ঞা অনুযায়ী কৃদন্ত পদের সাথে উপপদের সমাস, আপনি কৃদন্ত পদ পাইছেন, উপপদ ঠিক আগের পদটাই উপপদ। তাহলে কৃদন্ত পদ মারে, তার আগের পদ পকেট, এটা উপপদ। আচ্ছা, সেটা বই থেকে ব্যাখ্যা করি কিভাবে এটা উপপদ। বইয়ের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয়। আচ্ছা, এখন এই পকেট পদটা মার, এই পকেট যে শব্দটা তার পরবর্তী ক্রিয়ামূল কোনটা, মার, মারের ভিতরে আছে হওয়ার কারণে পকেট উপপদ হয়েছে। বুঝতে পেরেছেন? ছেলে, এটার পরবর্তী ক্রিয়ামূল কোনটা, ধর, এজন্য ছেলে শব্দের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে এটা কি হয়েছে, এটা উপপদ হয়েছে। সুতরাং উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস। আসেন নেক্সটে কি আছে দেখি। বহুব্রীহি সমাস।
বহুব্রী সমাসের উদাহরণগুলো আমি আপনাকে সাজাই দিয়েছি, যেখানে বহুব্রী সমাসের সাথে দ্বিগু সমাসের একটা ডিস্টিংগুইশিং আছে, একটা পার্থক্য আছে, ফাইট আছে, সেটা আমরা এখানে দেখব। আসেন আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু দুটি সংখ্যা দিয়ে শুরু হয়, বাট দুটোর মধ্যে পার্থক্যটা কি আমি আপনাকে বলছি, খেয়াল করেন। প্রথম পার্থক্য হবে অর্থ পার্থক্য। এটা হলো বহুব্রীর সাথে সবার পার্থক্য, মনে রাখবেন। বহুব্রীর অর্থ পার্থক্য সবার সাথে হয়, কারণ বহুব্রী বলে একটা, বুঝায় আর একটা। দেখেন, 10 গজি বললাম, ধুতি বুঝাইলাম, 10 ভুজা বলে দুর্গা বুঝাইলাম, 12 হাতি বলে শাড়ি বুঝাইলাম, চৌচালা বললে ঘর, ব্যতিক্রম সেতার। কেন ব্যতিক্রম? প্রথমত অর্থ পার্থক্য, এখানে বলছি একটা, বুঝাইছি আর একটা। সংখ্যা আছে কিন্তু সংখ্যার অর্থ নাই, বাট এখানে দেখ 100 বছরই বুঝেন, চৌরাস্তা বললো 4 রাস্তায় বুঝেন। এখন পঞ্চভূত, ত্রিফলা আর চতুরঙ্গ নিয়ে অর্থের একটা ঝামেলা আছে, সেটা আপনাকে বলছি। পঞ্চভূত মানে হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মানে মাটি, বাতাস, পানি, আগুন, শূন্য। ভাগবতের ব্যাখ্যা অনুযায়ী এই 5টা উপাদানকে বুঝায়। অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া অর্থ তো একটা বলে আরেকটা বুঝাইলো, সুতরাং বহুব্রী হওয়ার কথা। আমি বলবো না, এটা দ্বিগু হবে, কারণ দ্বিগু হওয়ার জন্য বিশেষ্য হওয়া লাগে, আর বহুব্রী হওয়ার জন্য বিশেষণ হওয়া লাগে। বুঝছেন ভাই আরেকটা পার্থক্য? এই পঞ্চভূত ভিন্ন অর্থ দেওয়ার পরেও কেন দ্বিগু হয়েছে? বিকজ সে বিশেষ্য, আর সে যদি বহুব্রী হইতে হইতো তার বিশেষণ হওয়া লাগতো। সেম কাহিনী হচ্ছে ত্রিফলাতে, আমলকি, হরিতকি, বহেরা, কিন্তু বিশেষণ না হওয়ার কারণে দ্বিগু হয়েছে। চতুরঙ্গ মানে হচ্ছে আপনার এই হাতি, তারপরে রথি মানে রথ দিয়ে যারা যুদ্ধ করে, তারপরে আপনার অশ্বারোহী, এই 4 বাহিনীর মিলিত যুদ্ধকে বলা হয় চতুরঙ্গ। কিন্তু ব্যতিক্রম অর্থ আপনি পাচ্ছেন, ফ্লেভার পাচ্ছেন। সুতরাং এটা কি, এটা হওয়ার কথা ছিল বহুব্রীহি, না হয়ে হয়েছে দ্বিগু, কারণ এটা বিশেষ্য, এটাই হচ্ছে কারণ। কিন্তু তেমাথা, এটা 3 মাথার সমাহার, স্বাভাবিকভাবেই দ্বিগু হচ্ছে। আর মনে রাখবেন, সংখ্যাবাচক বহুব্রী এই সেতারটা ব্যতিক্রম হওয়ার পরেও বিশেষ্য হয়েছে, মানে বিশেষ্য হওয়ার পরেও বেতিয়ার বহুব্রী। বেতিয়ার মানে বুঝবেন, 2 কর্তা একসাথে এক কাজ করে। আমি আবার বলছি, কর্তা 2টা, কাজ একটা, একসাথে করবে। 2 কর্তা একসাথে এক কাজ করবে, এটা হলো বেতিয়ার বহুব্রীহির লক্ষণ। হাসাহাসি 2 কর্তা, কোলাকুলি 2 কর্তা, লাঠালাঠি 2 কর্তা, এবং একই সাথে হয়। একসাথে না হাসলে 2 জন হাসাহাসি হয় না। বুঝতে পারছেন কি? এখন অনেকে প্রশ্ন করুন, ভাইয়া এই প্রত্যয়ন্ত বহুব্রীহিগুলোর মধ্যে তো এখানে পূর্ব সংখ্যা আছে, এই যে 2 সংখ্যা, দমনার 2 সংখ্যা, এক গুয়ের 1 সংখ্যা। হ্যাঁ, এগুলো সংখ্যাবাচক বহুব্রী কেন হলো না? ওই একটাই তো কারণ, এগুলো বিশেষ্যতাই। সংখ্যাবাচক বহুব্রী হওয়ার জন্য কি হওয়া লাগে? বিশেষণ হওয়া লাগে। আর ঘরমুখু, ও ও প্রত্যয় আছে শেষে, ঘরমুখু দিয়ে বাঙালি জাতিকে বোঝায়। বাঙালি জাতি বড্ড ঘরমুখু, বিয়ে করার পরে আর ঘর থেকে বের হয় না। কথা বুঝতে পারছেন কি বলছি? রবীন্দ্রনাথ তার দুরন্ত আশা কবিতার মধ্যে বলছে, শান্ত বড় ভদ্র মোরা, শান্ত বড় পোষ মানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। ভালোবাসি শরীরে তেল তেল মাইখা, সুন্দর ঘুমায় থাকতে ভালোবাসি, 10 দিন কাজ করলে 15 দিন ঘুমাইতে আমাদের খুব ভালো লাগে। এই জন্য রবীন্দ্রনাথ তাদেরকে তিরস্কার করে বলেছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। যদি বাঙালি না হয়ে আরবের বেদুইন হতাম, প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে ফাইট দিয়ে, জীবনে ফাইট আছে, ওখানে হচ্ছে মানুষের সত্যিকারের জীবন। আর বাঙালি হয়েছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ভুড়ি বাড়াচ্ছি, তেল মাখছি, আমরা বড্ড ঘরমুখ। বুঝতে পেরেছেন কি? ভাইয়া মধ্যপদ লোপে, আপনার শব্দ বলতেছে মাঝখানের পদ লোপ পাবে, কিন্তু মূলত লোপ পায় হচ্ছে বাক্যাংশ। আমার কিছু করার নাই, সমস্ত বইয়ে একই ব্যাখ্যা। নাম মধ্যপদ লোপে, লোপ পায় বাক্যাংশ। দেখেন, বিড়ালের চোখের নেই চোখ যে নারীর, বিড়াল, এই পুরা বাক্যাংশ বাদ দিয়ে। সেম এখানেও। এরপরে প্রত্যন্ত বহুব্রী আগের অংশে পড়ছি, এখানে আবার একটু ব্যাখ্যা করে দিয়েছি, আপনার জন্য বুঝতে কি হয়, সুবিধা হয়, আপনার জন্য সহজে বুঝতে পারেন। এরপরে আসেন সামনের দিকে যাই। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী, সবগুলোই অলুক, মানে সবগুলোতে বিভক্তি থাকবে, লোপ পাবে না। কিন্তু পার্থক্য করবেন কেমনে? কোনটা অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ, কোনটা অলুক বহুব্রী? আসেন, প্রথম পার্থক্যটা হলো, দেখেন আমি আপনাকে দেখাই। দেখেন, এই পাশে পূর্বপদ বিভক্তি, পরপদ বিভক্তি, কিন্তু বাকি জায়গায় এখানে শুধু পূর্বপদে, এখানে শুধু পূর্বপদে।
তাহলে এই দুইটা একই রকম হয়ে গেল, এখানে দুই পদে বিভক্তি আসলো, সুতরাং এটা প্রথমে বাদ গেল। অলোক দ্বন্দ্ব মানে দ্বন্দ্বের দুই পাশে বিভক্তি থাকে, দেখেন খেয়াল করেন। এরপরে আসেন অলোক বহুব্রীর সাথে অলোক তৎপুরুষের পার্থক্য কি। এই যে অর্থ পার্থক্য আগের মতোই, বহুব্রী সবার সাথে অর্থের দিক থেকে মিলবে না। কিভাবে মিলবে না দেখেন, হাতে ছড়ি বললে আমরা বুঝবো একজন অন্ধ মানুষকে। হাতে ছড়ি মানে কি, অন্ধ মানুষ। কানে কলম মানে কি, মিস্ত্রি, কাঠের মিস্ত্রি আছে না, তার কানে কলম থাকে। গায়ে পড়া মানে বিরক্তিকর স্বভাবের মানুষ, গায়ে পড়ে যারা এসে কথা বলে। হাতে বেড়ি মানে ভাইয়া আসামি, হ্যান্ডকাপ পরা। তাহলে বললো একটা বুঝাইলো আরেকটা, বাট এখানে সবগুলো পরবর্তীর অর্থ প্রদান। কোনো কিছু ভাজা জিনিস, কোনো কিছু কলে ছাটা কোনো চাল, এটা হলো গান বোঝায়, এটা হলো গাড়ি বোঝায়। এখানে পরপদ আর এখানে কোনো পদের অর্থই প্রধান না। কি সহজ পার্থক্য, একদমই পানির মতো সোজা। নৈ বহুব্রীহি আবার বলছি অর্থে পার্থক্য করবে সবার সাথে, এক পদ। আর এখানে দেখেন প্রথম দুইটা বিশেষ্য, পরের দুইটা বিশেষণ, অর্থাৎ এটা বিশেষ্য হতে পারে নৈ তৎপুরুষ যেটা, আবার সেটা কি হতে পারে, বিশেষণও হতে পারে। অর্থ পার্থক্য করলে বহুব্রী বিশেষ বিশেষণ লাগবে না, অর্থের কারণে সবার থেকে আলাদা হবে। তো আমি দুইটা পার্থক্য আপনাকে দেখাইলাম। তারপরে আসেন নিত্য সমাস। নিত্য মানে কি, সব সময়। তো নিত্য সমাস মানে যে সমস্ত পদগুলো সময় সমাসবদ্ধ অবস্থায় থাকে। আমরা নর্মালি কি করি, ব্যাস বাক্য থেকে সমস্ত পদে যাই, আর এখানে উল্টা, এখানে সমস্ত পদ থেকে ব্যাস বাক্যে আসবেন। অর্থাৎ আপনি শব্দগুলোকে সমাসবাদ অবস্থায় পাইছেন, এই যে যুগান্তর, দেশান্তর, ভাষান্তর সমাসবদ্ধ অবস্থায় পাইছেন, এগুলোকে অন্য শব্দ নিয়ে কি করছেন, ব্যাস বাক্য করছেন, মানে অন্য ভাষা, অন্য দেশ, অন্য যুগ। ক্লিয়ার? প্রাদি সমাসটা সহজ, দেখেন এই প্র, অনু, প্রতি এরকম কিছু উপসর্গ থাকবে, তারপরে থাকবে কৃদন্ত বিশেষ্য, আর সমান সমান হবে প্রাদি সমাস। আর প্রশ্ন হচ্ছে ভাই কৃদন্ত বিশেষ্য কি, খেয়াল করেন। এই হলো বচন, এটাকে ভাঙলে কি হয়, একটা হলো বচ আর একটা হলো অন। এটা প্রকৃতি প্রত্যয়ের শব্দ না, এবং ভিতরে ধাতু না। তো যে শব্দটা ধাতু দিয়ে হয়েছে সেটা কৃদন্ত শব্দ, আপনারা জানেন, সবাই জানেন। যার ভিতরে ধাতু থাকে সেটা কৃদন্ত শব্দ, যার ভিতরে ধাতু থাকে না শব্দ। এখন বচন শব্দের ভিতরে ধাতু থাকার কারণে কৃদন্ত শব্দ হয়েছে। আবার বচন আলটিমেটলি একটা বিশেষ্য শব্দ, কারণ বচন মানে কথা। তাহলে একই সাথে কৃদন্ত শব্দ, একই সাথে বিশেষ্য, এজন্য তার নাম কৃদন্ত বিশেষ্য। বুঝতে পেরেছেন? এই যে বচন, তাপ, ভাত, এগুলো সব কৃদন্ত বিশেষ্য। অনেকে মনে করছে ভাত মানে খাওয়ার জিনিস, না, ভাত মানে আলো। আপনি পড়ছেন না, ভাতি, ভাতি মানে আলো, আশগৃহে তার জুটিবে না আর, নিশীথে আমার এখানে তো সরছে। আপনারা পোলটা অ্যান্সার করে দেন সবাই। 30 সেকেন্ড সময় পাবেন ভাইয়া। ষষ্ঠী তৎপুরুষ বধূ, তারপরে স্কুল পালানো, গাছ পাকা। ভাইয়া সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে পল্লী বধূ, কারণ পল্লীর বধূ। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসেন এরপরে আমরা পড়ব পদ প্রকরণ। তো পদ সমাসের উদাহরণ, এটা 38-এর কোশ্চেন। এটা হলো আপনার তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, জলে স্থলে অলুক শব্দ হচ্ছে, বহুব্রী সমাস হচ্ছে অনমনীয়। তারপরে আছে আপনার জজ সাহেব, জজ সাহেব যিনি জজ তিনি সাহেব, এটা হলো আপনার কর্মধারয় সমাস। তারপরে জ্যোৎস্না রাত, মধ্যপদলোপী কর্মধারয় সমাস ভাষাকে সংক্ষেপ করে। তার প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে, যেটা আপনি সামনে পাচ্ছেন, সেটার নাম উপমেয়। লাঠালাঠি, একই সাথে কাজ করতে হয়, ব্যতিহার। চাঁদমুখ এর ব্যাস বাক্য হলো চাঁদ মুখের ন্যায়, হলো আপনার হাসি মাখা মুখ, হাসি মুখ। এরপরে আসেন আপনার পদ, দ্রুতই শেষ করব, আমাদের একটু মাঝখানে আমরা খুব দুঃখ প্রকাশ করছি, এটা আমাদের কারো হাতেই ছিল না, বুঝতেই তো পারেন ভাই। তো পদ প্রকরণটা আমরা আপনাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো
মিনিট 10-12-র মধ্যে শেষ করে দিব। যারা ধৈর্য ধরে শুনছেন তাদের ধন্যবাদ। আর শেষ করার পরে আমরা হয়তো লাইভ কোশ্চেনও নেওয়ার চেষ্টা করব। কিছু কিছু জায়গায় মিসিং হয়েছে, তা করে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এখানে বিশেষ্য যেগুলো আছে ইংরেজির সাথে মিলিয়ে পড়বেন। সংজ্ঞাবাচককে কিভাবে প্রপার নাউন বলে, জাতিবাচক যেটা সেটা হলো ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, ভার্বাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কি একটু দেখে দেখে পড়বেন। এরপরে আসেন বিশেষণ। বিশেষণ বলতে আমরা নর্মালি বিশেষণ যেগুলোকে বুঝি এগুলো হলো সবগুলো নাম বিশেষণ, কিন্তু এর বাইরে বিশেষণ আছে যেটা বলে পারেন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলি মূলত নাম বিশেষণ। বুঝতে পেরেছেন? কিন্তু ভাব বিশেষণটা নিয়ে আমরা একটু কথা বলবো। খেয়াল করেন, ভাব বিশেষণের প্রথমেই আছে দেখেন ক্রিয়া বিশেষণ। ভাইয়া এটাকে ইংলিশে বলে অ্যাডভার্ব। আমি ইংরেজিটা আগে বলে দিচ্ছি এই জন্য যাতে অনেকের বুঝতে সুবিধা হয়। মানে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। দেখেন তো, রকেট দ্রুত চলে। ভাইয়া চলে হচ্ছে ক্রিয়াপদ, কিভাবে চলে? দ্রুত। তাহলে দ্রুত কাকে মডিফাই করছে? চলেকে। যে ক্রিয়াকে বিশেষিত করার কারণে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, বিশেষণের বিশেষণ দেখেন তো, রকেট অতি দ্রুত চলে। চলেটা ক্রিয়াপদ, কেমন দ্রুত? অতি দ্রুত, তাহলে ক্রিয়া বিশেষণ দ্রুতটা। আবার দ্রুতর জন্য আরেকটা অতিরিক্ত বিশেষণ, সেটা হলো অতি। তাহলে অতিটা আরেকটা বিশেষণ, কাকে বিশেষিত করছে? আরেকটা বিশেষণকে। সুতরাং অতি হলো বিশেষণের বিশেষণ। যেমন সামান্য আচ্ছা, এই একটুটা নিজে একটা বিশেষণ। কেমন একটু? সামান্য একটু। সামান্য হলো একটুর বিশেষণ, সুতরাং এটা হলো বিশেষণের বিশেষণ। আচ্ছা, আমরা দুঃখিত, এটা অব্যয়ের বিশেষণ না, এটা হলো কথাটা হবে বাক্যের বিশেষণ। দেখেন সে লটারিটা জিতেছে, এই সৌভাগ্যক্রমে পুরো বাক্যটাকে মডিফাই করতেছে। পড়েছে, দুর্ভাগ্যক্রমে কথাটা পুরো বাক্যকে কি করছে? মডিফাই করছে। তারপরে আরেকটা আছে অব্যয়ের বিশেষণ, সেটা আমরা একটু এখানে দেখাই দিই। যেমন দেখেন, তাকে শতধিক। তো ধিক মানে হচ্ছে ধিক্কার, এটা অব্যয়, অনন্যই অব্যয় বলে এটাকে। মানে ইন্টারজেকশন, যেটা ইন্টারজেকশন বাংলায় অনন্যই অব্যয়, মনের আবেগ যেটা দিয়ে প্রকাশ করে। ধিক মানে দীক্ষার, কষ্ট প্রকাশ করলাম, ধিক্কার দিলাম। কতগুলো ধিক্কার? শত শত ধিক্কার। তো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বুঝালে তারা বিশেষণ বলে। শত হচ্ছে বিশেষণ, আর ধিক হচ্ছে একটা অব্যয়, সুতরাং শতটা হলো অব্যয়ের বিশেষণ। তারপরে বিশেষণের অতিশয়ন, ইংলিশে এটাকে বলা হয় ডিগ্রি। এটা প্রথম দুইটা, দুইয়ের মধ্যে আর বহুর মধ্যে আপনি বুঝবেন না যেটা, সেটা হলো পরেরটা। কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে আপনার বিভক্তিটা কি করে? পঞ্চমী বিভক্তির কাজ করে। কিভাবে করে দেখেন, এমাটে সোনার বাড়া, এটা 2 বিঘা জমি কবিতার এই যে সোনার, এখানে আছে র বিভক্তি, ষষ্ঠী, কিন্তু কাজ দিছে কিসের? পঞ্চমীর, হতে থেকে চেয়ে। এটা পরীক্ষায় বহুবার আসছে। তারপরে আসেন সর্বনাম। সর্বনামের মধ্যে এই যে আত্মবাচক মানে রিফ্লেক্সিভ, এটা আপনি পারবেন। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে কাছে, লিখে দিলাম, যেটা দিয়ে কাছে বোঝায় সেটা সামীপ্য। দূরত্ব তো দূরত্ব। সাকল্য শব্দের অর্থ হচ্ছে যোগফল। আর নিচের যেগুলো আছে সেগুলো আপনি পারবেন, ব্যাখ্যার দাবি রাখে না। আপনাকে দেখাই দিচ্ছি। ভাইয়া সমুচ্চয় অব্যয় মানে হচ্ছে আমরা সাধারণত যাদেরকে বুঝি, আমরা সাধারণত কাদেরকে বুঝি অব্যয় হিসাবে? এবং, ও, আর, এরাই সমুচ্চয়ী। এর বাইরে অনেক কাহিনী আছে। অনন্যয় অব্যয় মানে ইন্টারজেকশন, যেগুলো ইন্টারজেকশন এগুলো অনন্যয় অব্যয়। ও, আ, হর্রে, তারপরে ও মাগো, এই যে আবেগ যেগুলো প্রকাশ করছে আর কি, হায় হায়, এগুলো হচ্ছে বাংলা অনন্যয় অব্যয়। ইংলিশ ইন্টারজেকশন ম্যাচ করে পড়ে নেবেন। যেটা অনুসর্গ, এটা প্রধান্যয় অব্যয়, এটা হচ্ছে ইংলিশে প্রিপজিশন, হতে, থেকে, চেয়ে, দ্বারা, দেয়া, কর্তৃক, বিভক্তিগুলো এখানে আসতেছে। টু মানে প্রতি, উইদাউট মানে ব্যতীত, ইন মানে ভিতরে, অন মানে উপরে। এই উপর যেগুলো বাংলায় বলে এগুলো সবগুলো অনুসর্গ, প্রধান্যয় অব্যয়। আর ধনাত্মক বা অনুকার অব্যয় কোনগুলো? যেগুলো তো অনুভূতি আর ধ্বনি যারা প্রকাশ করে, যেমন শন শন করে বায়ু বইছে, তারপরে বৃষ্টি পড়তেছে কিভাবে? ঝমঝম করে। মাঠ ঘাট রৌদ্রে কি করছে? খা খা করছে। ক্ষুধায় আমার পেটটা কি করছে? চো চো করছে। এই ধ্বনির সাথে যাদের সম্পর্ক তারাই হচ্ছে ধনাত্মক বা অনুকার অব্যয়। এরপরে আপনারা এইটা অনেকেই পারেন, এ কি ব্যবহৃত হয়? আপনার উত্তর যদি কি হয়? বিস্তারিত হয় সেখানে। যেমন, তুমি আমার কাছে কোনো কিছু চাও কি?
উত্তর হলো হ্যাঁ। এবার এটা দিয়ে প্রশ্ন করলাম কি চাও, উত্তরে সে বলল যে কি চাই, টাকা চাই, বই চাই, খাবার চাই। দেখেন এই কি দিয়ে প্রশ্ন করার সাথে সাথে উত্তর অনেক গেল। বুঝতে পারছেন? আর বিভিন্ন অর্থে ব্যবহার হয়, যেনটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, বই থেকে পড়বেন। এরপরে সামীপ্যবাচক সর্বনাম নিচের কোনগুলো? পরবর্তী পোল আপনাদের জন্য, পোলটা একটু লঞ্চ করে দিচ্ছি আমরা, আপনারা অ্যান্সার করে নেন, একটু দ্রুত অ্যান্সার করবেন, 30 সেকেন্ডের ভিতরে করতে পারলে বেশি ভালো হয় আর কি। ভাই পোলটা আমরা 25 সেকেন্ডে চলে আসছি অলরেডি, 30 সেকেন্ডের মধ্যে ভাইয়া একটু ক্লোজ করে দিয়েন। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কাছে। তো সামীপ্য মানে যদি কাছে হয়, এখানে কাছে বুঝাইছি কোনটা দিয়ে? এই, এটা দিয়ে কাছে বোঝায়। যেমন এই শার্টটা আমার বা এই কলমটা আমার। বুঝতে পেরেছেন? ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। এরপরে ক্রিয়াপদ ভাইয়া, ভাইটাল জিনিস, আমরা দ্রুত। সমাপিকা মানে যেটা শেষ করে ফেলে। এখন যে ক্রিয়া বাক্য শেষ করে ফেলে, যেমন করছে, সমাপিকা। অসমাপিকা মানে কি? যে বাক্য শেষ করতে পারে না। আমরা বিকেলে মাঠে খেলতে যাই, আপনি ক্রিয়াপদ পায় যদি এখানে দাঁড়িয়ে দিয়ে দেন, বাক্য কিন্তু শেষ হবে না। জন্য খেলতেটা অসমাপিকা, যাইটা সমাপিকা। কিন্তু পরীক্ষা আপনি এটা আসবে না, পরীক্ষা আসবে একটা সমাপিকা একটা অসমাপিকা পাশাপাশি বসলে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এটা হচ্ছে পরীক্ষার জন্য ভাইটাল রুল। এবং যৌগিক ক্রিয়া ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন বাক্যে। এই যে সাইরেন বেজে উঠলো, একটা হলো বেজে, একটা হলো উঠলো। হঠাৎ করে বেজে উঠছে, আগে থেকে বাজে না, এটা ছড়িয়ে পড়েছে, দুইটা মিলে একটা যৌগিক ক্রিয়া, ব্যাপ্তি বুঝাইছে। বুঝতে পারছেন? এরপরে দেখেন কর্ম বললে আমরা নর্মালি কাজ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাকেই বলা হয় কর্ম। আমরা বলি করোনার সময় অনেকে কর্মহীন হয়ে পড়ছে, মানে কাজহীন হয়ে পড়ছে, কিন্তু আসলে সেটা কর্ম বলতে আমাদের ব্যাকরণে কর্ম বলতে কাজ বোঝায় না। ব্যাকরণে কর্ম বলতে বোঝায় আপনি ক্রিয়াকে যখন প্রশ্ন করবেন কি অথবা কাকে দ্বারা, যে জবাবটা পাবেন সেটা হবে কর্ম। আমরা বলছিলাম কর্ম নিয়ে। কর্মকে আমরা আমাদের স্বাভাবিক ল্যাঙ্গুয়েজে কি জানি? কর্ম মানে আমরা জানি হচ্ছে কাজ। আমরা জানি এটা কর্ম মানে হচ্ছে কাজ, কিন্তু কর্ম মানে আসলে কাজ না। কর্ম মানে আমাদের ব্যাকরণে কর্ম আরেকটা বিশিষ্ট অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে যদি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো জবাব পান সেটা কর্ম, না পাইলে জবাব আপনি বুঝবেন সেখানে কর্ম নাই। এখন খেয়াল করেন, সকর্মক মানে কর্ম আছে। আমি বই পড়ি, কর্ম আছে, সুতরাং পরিক্রিয়ার কর্ম থাকার কারণে সে সকর্মক হয়েছে, কর্ম হলো বই। মানে ইংলিশে আমরা কর্ম বলতে বুঝি, এই যে লিখে দিই, এই কর্ম মানে হচ্ছে ইংলিশে অবজেক্ট। ব্যাস। আমি স্কুলে যাই, কোথায় যাই দিয়ে মিলে কি যাই কাকে যাই গেল। এবং দ্বিকর্মকের ক্ষেত্রে মনে রাখবেন, ব্যক্তিবাচক কর্ম যেটা সেটা হয় গৌণ কর্ম, আর যেটা বস্তুবাচক হয় সেটা হয় মুখ্য কর্ম। আমাদের মাথা বলতেছে ভাই ব্যক্তিবাচকটা যদি মুখ্য হইতো তাহলে ভালোই তো। বস্তুবাচক যেটা সেটা মুখ্য, আর ব্যক্তিবাচক যেটা সেটা হলো গৌণ। এরপরে আসেন সমধাতুজ। এইটা মারাত্মক একটা জিনিস, পরীক্ষায় আসার মতো খুব স্মার্ট একটা কোশ্চেন। সমধাতুজ কর্মের আরেক নাম ধাত্বর্থক কর্মপদ। আপনি সমধাতুজ মানে বুঝবেন, আমি এখানে আগে লিখি, সমধাতুজ ধাতু। কার কার সমান ধাতু? অর্থাৎ ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু। অর্থাৎ ক্রিয়ার ধাতু কর্মের ধাতু কি হয়ে যায়? সমান হয়ে যায়। ক্রিয়া সমান সমান হলো কর্মের ধাতু। কিরকম দেখেন, দারুণ এক খেলা খেলেছি, এখানে ক্রিয়াপদ কোনটা? খেলেছি। খেলেছির ধাতুটা কি? খেল। আচ্ছা, এখানে ক্রিয়া থেকে কর্ম বের করেন, কি খেলেছি? খেলা। এই খেলা হচ্ছে এখানে কর্মের ধাতু। বুঝতে পেরেছেন? এই যে ক্রিয়ার ধাতু এবং কর্মের ধাতু সমান। আবার দেখেন দারুণ এক খাওয়া খেয়েছি, খেয়েছি এটা ধাতুটা কি? খা। আর খাওয়া যেটা, এটার ধাতুটাও কি? খা। কি খেয়েছি? খাওয়া।
তাহলে এই খেলা খাওয়া এই দুটো হলো কর্ম। এই কর্মের ধাতু আর ক্রিয়ার ধাতু দেখেন বাক্যের ভিতরে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম দুটার উৎপত্তি হয়েছে, এই জন্য তারাই বলা হয় সমধাতুজ বা সমান ধাতুর কর্ম। তার আরেক নাম ধাত্বর্থক কর্মপদ। বেশে ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছির ধাতু যেটা সেটাও হলো ঘুম, ঘুমিয়েছির ধাতু যেটা ঘুম সেটা ঘুমের ধাতু ঘুম। দুটো ক্রিয়ার ধাতু কর্মের ধাতু সমান হয়ে যাওয়ার কারণে তার নাম সমধাতুজ কর্ম। কর্মকের অকর্মক রূপগুলো আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝতে পারবেন। এখানে আমরা দেখব প্রযোজক। খেয়াল করেন ইংলিশে বাংলায় বলা হয় প্রযোজক। এখন প্রডিউসার সিনেমার তিনি ছবি বানানোর সময় তিনি কি অভিনয় করেন নাকি অভিনয় করান? উনি অভিনয় করান, নিজে অভিনয় করেন না। তাহলে যিনি প্রযোজক তিনি হচ্ছেন কাজ করান। আন্ডারে যিনি প্রযোজ্য, এই যিনি প্রযোজ্য সে কে? সে হচ্ছে কাজ করে। হিসাব দেখায় মা হচ্ছে প্রযোজক কারণ সে কাজ করাচ্ছে, শিশু প্রযোজ্য কারণ সে করতেছে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক প্রযোজক কারণ তিনি পড়াচ্ছেন, ছাত্ররা প্রযোজ্য কারণ তারা পড়ছে। আর দেখায়, পড়াচ্ছেন, শোনাচ্ছেন, খাওয়াচ্ছেন, এগুলো সবগুলো হলো প্রযোজক ক্রিয়া। এরপরে আসেন পদ থেকে কিছু প্রশ্ন আমরা এখানে পাইছি, এগুলো শেষ করলে আমাদের আজকে কাজ শেষ। বিশেষ্য সুন্দরের একটা আকর্ষণ শক্তি আছে, বিশেষ্য লাজ কোন ধরনের শব্দ, বিশেষ যে বা ক্রিয়াজাত বিশেষ্য বা ক্রিয়াবর্তীর গুণ প্রকৃতি তীব্রতা ক্রিয়াবাচক বিষয় বিকৃতির পেছনে লেগেই আছে, এটা হলো বিরক্তি। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা অনন্যই অব্যয়, মানে আপনাদের বলছিলাম ইন্টারজেকশন। মরিমরি মানে এখানে মরে যায় না, এটা হলো তাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, মানে তুল্য বস্তু। হুম হুম আমার কথাটা বুঝতে পেরেছেন? যাকে হ্যাঁ হ্যাঁ তুলনা করা হয় সেটা হচ্ছে তুল্য বস্তু, উপমেয়। আর যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে তুলনীয় বস্তু, মানে উপমান। এখন উপমিত কর্মধারা যখন ব্যাস বাক্য করবেন, অর্থাৎ যখন দুইটা বিশেষ্য পদ থাকবে, যখন ব্যাস বাক্য করবেন তখন সব সময় উপমেয় পদটা আগে হুম বসতে হবে। এখন আমরা নর্মালি কাছের জিনিসকে দূরের জিনিসের সঙ্গে তুলনা করি, তাই না? হুম 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 এখানে তাহলে মুখ হুম হচ্ছে হুম উপমেয় আর চাঁদ হচ্ছে হুম উপমান। হুম এখন ব্যাস বাক্য করার উপমান ক্ষেত্রে সব সময় উপমেয় পদটা উপমিত, আমি এই কথাটা সবসময় মনে রাখবেন যে উপমিত হুম হুম কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার সময় উপমেয় পদটি সবসময় আগে বসবে, অর্থাৎ মুখ আচ্ছা চাঁদের আচ্ছা ন্যায়। আচ্ছা ইট ইজ কারেক্ট। ওকে। আচ্ছা। এই যে প্রশ্নটা আমি এখন যেটা স্লাইডে দেখতে পাচ্ছি, চাঁদ আমি তো হুম এখানে হুম দিয়ে হুম গেছিলাম অ্যানোটেশনটা নাই, এখন ডিভাইসে প্রবলেম করতেছে, আপনাকে অ্যানোটেট করে আবার ফাইলটা আমরা আপলোড দেব। দেখেন চাঁদ আচ্ছা মুখ আচ্ছা এই শব্দটা আপনার হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বইয়ে দেখবেন এটাকে হুম হুম রূপক বলছে। মুখচন্দ্র চাঁদ মুখ এটাকে হ্যাঁ হ্যাঁ রূপক রূপক বলছে। বলছে, জি হ্যাঁ, জি ওই যে হুম বলছে কৃষানি যে আয়নার সামনে তাকায়া মুখচন্দ্র দেখিয়া হাসিল, এটা কথা আছে, ওখানে রূপক বলছে, মানে এটা এক অর্থে রূপকে নেওয়া যায় আর কি, আপনি যদি চান। এক একটা সমস্তবোধ হুম এক হুম এক হুম সময় এক এক জায়গায় যেতে পারে, কখনো গঠনের যেতে পারে, ভিত্তিতে হ্যাঁ কখনো অর্থের ভিত্তিতে হতে পারে। তো স্যার তার বই কিন্তু হুম হুম এটাকে রূপক বলছে, রূপকও বলা যায়, কিন্তু নবম দশম শ্রেণীতে চাঁদমুখ বা চন্দ্রমুখ যেটা একই তো কথা, সেটাকে উপমিত হুম বলছে। তো এখানে হুম 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 চাঁদমুখের ব্যাস বাক্য এই প্রশ্নের আলোকে যদি ভাবেন তাহলে এইটা হয় হুম চাঁদরূপ মুখ, যদি রূপকে যান। আর যদি অ্যাবসলিউটলি। রূপক, উপমান নিতে হ্যাঁ চান তাহলে চাঁদের মতো মুখ, কারণ মতো শব্দটা আর ন্যায় শব্দটা একই অর্থ দেয়। বুঝতে পারছেন, এই দুইটা ব্যাস বাক্যের আচ্ছা, হিসাবে জি মিলে জি যাচ্ছে, কিন্তু চাঁদ মুখের জি নেয় জি এখানে অর্থ মিলে না বলে আমি যদি চাঁদকে মুখের নেই বলতে চাই না, মুখটাকে মূলত চাঁদের নেই বলতে চাই, তাহলে এটা হচ্ছে না। আপনি উপমান আচ্ছা হিসাবে আচ্ছা এটা নিতে পারবেন আর রূপক হিসাবে শেষটা নিতে পারবেন। উপমান কথা বুঝতে হিসেবে নিলে পারছেন? একটু, হ্যাঁ, তারপরে এখানে আচ্ছা মনে আচ্ছা হচ্ছে রূপকটা নিলে বেটার, রূপকটা হবে হ্যাঁ, এখানে, কারণ কারণ উপমান নিতে গেলে ঝামেলা হচ্ছে কেন, উপমানে কিন্তু একটা বিশেষণ থেকেই যাবে সবসময়, থেকে যাচ্ছে। আর একটা কথা বিশেষ যেটা একটা সেটা হুম হচ্ছে বিশেষণ। হুম এখন, এখন আবার 9-10 বই আগে ছিল মুখচন্দ্র কথাটা, এখন আর মুখচন্দ্র নাই, এখন কথাটাকে চন্দ্রমুখ বানায় দিয়েছে, খুব সুন্দর। তো এখন যদি কোশ্চেন আসে, হুম এটা তো দেখেন 25 BCS এর কোশ্চেন, ওল্ড ভার্সনের হুম ওল্ড হুম, অনেক কোশ্চেন। আগে, এখন যদি আসে হুম হুম আপনার বই থেকে যেভাবে সেভাবে আসবে, চন্দ্রমুখ মানে মুখ আপনার হচ্ছে চন্দ্রের ন্যায়, চন্দ্রের কারণ আমি ন্যায়, আলটিমেটলি মুখটাকেই চাঁদের সৌন্দর্যের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি, তাই না? এখন এটাই হবে এবং এই জি জন্য জি ন্যায়টা শেষে চলে যাবে। এবার কি ভাই বুঝতে জি পারছেন? জি
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই, থ্যাংক আচ্ছা ইউ ভাই, ভাই। আপনাকে অনেক আরেকটা ব্যাপার ধন্যবাদ। হচ্ছে ওই যে ভাই আপনি যেই নিপাতনের সিদ্ধর যে উদাহরণগুলো দিলেন, ছন্দ করে দিচ্ছেন একটা খুব সুন্দর ছন্দ। হুম। আপনি যে অর্থগুলা বলছেন আমি অনেকগুলো জানি না, ওইগুলো তো সব ঠিকই অর্থ আমি লিখে নিছি। যেমন অক্ষয়হিনী, সেনাবাহিনী, হুম। এগুলো তো সব অ্যাকচুয়াল অর্থ, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়াল অর্থ এগুলো অক্ষহিনী আচ্ছা আচ্ছা মহাভারতের অর্থ, অক্ষযোগহিনী, অক্ষহিনী। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তারপরে ঠিক আপনাদের আছে ভাইয়া, ঘাটাঘাটি থ্যাংক ইউ। ঘাটাঘাটি করতে থামবেন না, কখনো গবেষণা করতে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে ভাই। ভাই, ওকে, ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাহমুদ ভাই। আমি শরীফ ভাইকে সুযোগ দিচ্ছি। আহ, আরেকটা বিষয় একটু বলে নেই। আমাদের কালকের ক্লাস বাংলা সাহিত্য যথারীতি ব্যাচ টাইমেই হবে। আপনারা যারা প্রপার টাইমে মানে যে যার ব্যাচ টাইমে অ্যাটেন্ড করবেন আশা করি। আমি শরীফ ভাইকে সুযোগ দিচ্ছি। শরীফ ভাই, শরীফ ভাই, ভাই শুনতে পাচ্ছেন? এরপরে নেক্সট কেউ থাকলে, হ্যান্ড রেজ থাকলে তারপরে চলে যান। ওই ভাই আবার হ্যান্ড রেজ করলে তাকে আবার সুযোগ দিবেন। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই আপনি প্রশ্ন করতে হ্যালো, পারেন। ভাইয়া হচ্ছে ওই আমরা হচ্ছে বোর্ডের মেইন বইটা 9-10 এর বোর্ড বইয়ের পাশাপাশি রেফারেন্স বই হিসেবে কোন বইটা ফলো করব? সৌমিত্র স্যারের তো আসলে বেশ কিছু বই আছে, তো ওই বাংলা ভাষা ও জিজ্ঞাসা জিজ্ঞাসা সব জিজ্ঞাসা, থেকে হ্যাঁ। ভালো, ভাষা ও সাহিত্য যেটা জিজ্ঞাসা এটা ভালো। আপনি বিষয় বাংলা আছে ওটাও পড়তে পারেন, তবে জিজ্ঞাসাটা বেশি ফোকাসড বিসিএস এর প্রতি, বুঝতে পারছেন? এবং আপনার বিশেষ করে বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই টপিকগুলোর জন্য এই বইটা একদম আউটস্ট্যান্ডিং। তারপরে আপনি সাহিত্যের মধ্যযুগ, প্রাচীন যুগ, যে অংশটা আছে ওখানে সুন্দর করে দেওয়া আছে, এটাই সবচেয়ে বেশি হেল্পফুল। তারপরে কোনো বই তো আর এমন না যে হেল্প করে না। আপনি বিষয় বাংলাও পড়তে পারেন, টিকা ভাষ্য নামে একটা বই আছে সৌমিত্র শেখর স্যারের, ওটাও পড়তে পারেন, আপনার খুশি, তবে জিজ্ঞাসা আগে। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইয়া ওই যে মানে যে শুদ্ধিকরণ, যেটা বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ, বা ওই যে বাংলা হ্যাঁ একাডেমির প্রমিত বানান হ্যাঁ বিজ্ঞান, হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে মানে ওইটাও কি সৌমিত্র স্যারের বই থেকেই দেখবো? আচ্ছা, সৌমিত্র স্যারের বইটা থেকে দেখবেন, যতগুলো তো দেখবেন, তবে আমার মনে হয় প্রয়োগ অপপ্রয়োগ বলতে যেটা আমরা বুঝি, শুদ্ধিকরণ যে পরিভাষাটা, প্রয়োগ অপপ্রয়োগ, এটা যদি আপনি বিসিএস এর কোনো বই থেকে না দেখে ইন্টারমিডিয়েটের গ্রামার থেকে দেখেন সবচেয়ে ভালো হবে। কারণ সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটের গ্রামার এটা খুব বিস্তারিত, অনেক ভাস্ট। বিশেষ করে হায়াত মোহাম্মদ স্যারের দুইটা বই, ভাষা শিক্ষা আর প্রমিত বাংলা ব্যাকরণ। তো প্রমিত বাংলা ব্যাকরণের ভিতরে আমি দেখছি অনেক বড় আলোচনা আছে প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে, আপনি এখান থেকে দেখলে আসলে একদম হয়েছে কি 100% ক্লিয়ার হয়ে কাউসার যাবে। ভাই, এটা আমি একটু বলি। এর উপরে স্পেসিফিক ভাবে কোনো বইয়ে কিন্তু এলাবোরেটলি কিছু দেয়া নেই। অনেকগুলো হুম। বই কালেক্ট করে এই টপিকটা আপনাকে পড়তে হবে, হ্যাঁ, অপপ্রয়োগ তবে আর শুদ্ধিকরণ। তবে তবে আপনি বিসিএস এর আমাদের যতগুলো বই মার্কেটে আছে এজ ইউজুয়াল বিসিএস বুক, তাদের থেকেও বেশি দেওয়া আছে আপনার ওই হায়াত মোহাম্মদ স্যারের প্রমিত বাংলা ব্যাকরণে, বুঝতে পারছেন? আপনি সেটা যদি দেখেন, প্রচুর এক্সাম্পলস, প্রচুর আপনার রুলস আপনার জন্য বেশি হেল্পফুল হবে আশা করি, বুঝতে পারছেন ভাই? থ্যাংক ইউ ভাইয়া।